মহল্লার বাজারের শেষ মাথার জীর্ণশীর্ণ এবং পুরান দোকানটি ছিল আহমদের। সেটি একটি ঘড়ির দোকান ছিল। আহমদ সেখানে ঘড়ি মেরামত করত এবং পাশাপাশি ঘড়িও বিক্রি করত। প্রতিদিনকার মতো আহমেদ দোকানে বসে কোনো একটা ঘড়ি ঠিক করছিল। আহমদের দোকানটা বেশ পুরাতন, তার বাপ দাদার আমলের ব্যবসা। অনেক আগে এই দোকান বেশ প্রসিদ্ধ ছিল এবং অনেক বেশি চলত, কিন্তু ইদানিং এই দোকান খুব একটা চলে না। এখন আর মানুষ আগের মতো ঘড়ি দেখে না, আর ঘড়ি ঠিকমতো সারাইও করতে আসে না। আহমদ প্রতিদিনকার মতো দোকানে চুপচাপ বসেছিল, কোনো কাস্টমারবিহীন দোকানে। চারিদিকটা যেন শুনশান ছিল। অন্যান্য সব জায়গায় সব দোকানেই ভিড়, শুধুমাত্র আহমদের দোকানেই কোনো কাস্টমার নেই। আহমদ বাইরের দিকে তাকিয়েছিল। জীর্ণশীর্ণ এই দোকানটায় প্রতিদিনই এরকম হয় এবং কোনো রকম তাদের টেনে টেনে মা এবং ছেলের সংসার চলেই যায়। এই দোকানটা তার দাদা করেছিল আরও অনেক বছর আগে। তার দাদা তার সংসার চালিয়েছে, এমনকি তার বাবাও এই ঘড়ির কাজ করেই তাদের সংসার চালিয়েছে। এবং আহমদ নিজেও তার বাবার কাছ থেকে ছোটবেলা থেকেই এই ঘড়ির দোকান থেকে কাজ শিখেছে এবং এই ঘড়ি বিক্রি করেই এবং মেরামত করেই তাদের যেন জীবন এবং জীবিকা চলত। তবে ইদানিং এইসব জিনিস আর কেউ ব্যবহার করে না। এই কারণে আহমদের ভীষণ মন খারাপ থাকে। সে ঘড়ির দোকানটা বিক্রি করে হয়তো কোনো একটা বড় চাকরি বাকরি করবে। আহমেদ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, মাস্টার্সে পড়ছে। এই মুহূর্তে তার এইসব ব্যবসা হয়তো ছেড়েই দিতে হবে, কারণ এখান থেকে যা আসে তাতে তার সংসার খুব ভালোভাবে চলে না। ঘড়ির দোকানটা দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরাতন। ওপর থেকে সাইনবোর্ড জং লেগে খুলে পড়ে যাচ্ছে, তার দাদার আমলে লাগানো সাইনবোর্ড। খানিকক্ষণ বাদে আহমদের মা উপর থেকে ডাকলো, বাবা আহমদ, খেয়ে যা, খাবার তৈরি হয়ে গিয়েছে। আহমদের বাড়িটা দোতলা, উপরের তলায় তারা থাকে আর নিচের তলায় দোকান। এটা তার দাদাই করেছিল, এই কারণে এখন পর্যন্ত এই বাড়িতে তারা থেকে খেয়ে বেঁচে আছে। বাড়িটা না থাকলে হয়তো তাদের বিপদই হয়ে যেত। আহমদ তখন উপরে চলে গেল শাটারটা নামিয়ে। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরেকটি গল্পে। আশা করি এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। ঘটনাটি আপনারা শুনতে অবশ্যই আমাদের পুরো ঘটনার সঙ্গে থাকুন। বরাবরের মধ্যে কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। মেগা বক্সের গল্পগুলো আশা করি আপনাদেরকে আনন্দ দিতে পারছে। যদি সেটাই হয় তাহলে আমার গল্প দেওয়া আপনাদের জন্য সার্থক হচ্ছে। আপনারা যদি আমাদেরকে আপনাদের বাস্তবিক জীবনের ঘটে যাওয়া সত্য ঘটনা অথবা গল্প পাঠাতে চান, আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং চাইলে ফেসবুকে মেসেজ করতে পারেন। মেসেজের ঠিকানাও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও সেকশনে ভিডিওর শেষে একটা কমেন্ট করে অবশ্যই যাবেন। তাহলে চলুন সরাসরি আমরা ঘটনায় চলে যাই। রাত তখন বেশ গভীর। মার্কেটের সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। আহমদের দোকানটাও ভেতর থেকে হালকা বন্ধ করা, তবে শাটার একটু খোলা। ওদিক দিয়ে লোকজন ঢোকার মতো পরিবেশ আছে। আহমদ ইচ্ছা করে খুলে রেখেছে, কারণ বাইরে থেকে বাতাস আসে। এই জন্য ওদিনকে বাড়িতে কারেন্ট ছিল না। আহমদ কয়বার চেক করেছে, তবে দেখল কি যে কারেন্ট নেই। অন্ধকারে হারিকেন জ্বালিয়েই সে মূলত কাজ করছে এবং অনেক দিন এমন হয় যে কাজের চাপ থাকে বেশি। ওই দিনগুলোতে দিনে দিনে ডেলিভারি দিতে হয়, যার কারণে আহমেদ রাত জেগেই কাজ করে। ওদিনকেও ঠিক এমনটাই করছিল। রাত বেশ গভীর হয়েছে, শাটার একটা খোলা, বাতাস আসার কারণে মূলত খোলা রাখা হয়েছে। আহমদের এই বাড়িটা বেশ পুরাতন, এত বেশি পুরাতন যে সাইনবোর্ড এবং অন্যান্য সব ডিজাইন দেখলেই বোঝা যায়। আশেপাশে সকলে ঘুমিয়ে পড়েছে। আহমেদের হাতে এখনও অনেকটা কাজ বাকি আছে, সে কাজগুলো সম্পূর্ণ করছে। এই মুহূর্তে হঠাৎ করে একটা আচমকা বাতাস আহমদের মুখে এসে লাগলো। আহমদ ঠান্ডা বাতাসটা পেয়ে বেশ শান্তি অনুভব করলো, কারণ বাতাস বেশ অল্প আসছিল। তাতে করে সে ঘেমে একদম গোসল করে ফেলছিল। কিন্তু আচমকা এরকম একটা ঝোড়ো হাওয়া বাতাস ঘরের ভিতরে প্রবেশ করতেই আহমদের মন যেন শান্তিতে জুড়িয়ে গেল। সে খেয়াল করলো ফুলের সঙ্গে কোনো একটা ফুলের সুবাস আসছে, সম্ভবত বেলি, চামেলি নাকি রজনীগন্ধা। এইসব ফুলগুলোতে রাতে গন্ধ ছড়ায়। চারিদিকে যেন এরকম একটা গন্ধে মোমো করছিল। আহমদ সেই গন্ধটা একদম প্রাণ ভরে নিল। বেশ খানিকক্ষণ গন্ধটা আসছিল। আহমদ বুঝে উঠতে পারছিল না যে কার বাড়ির বারান্দা অথবা বাগান থেকে এই ফুলের ঘ্রাণ আসছে। সে মনে মনে ভাবল তার বাড়ির পাশে এবং পেছনে যে জায়গা আছে সেখানেও সে কোনো একটা ফুলের বাগান করবে,
যাতে করে ফুলের ঘ্রাণ চারিদিকে ছড়াতে পারে। আহমদ তখন মনে মনে গুনগুন করে গান গাইতে শুরু করলো এবং ঘড়ির কাজ করছিল। আহমদ তার বাবার কাছ থেকে শিখেছে এবং এসব কাজে সে বেশ পারদর্শী। অনেক ছোটবেলায় সে যখন স্কুলে যেত তার বাবাকে দেখতো এই একই চেয়ারে বসে ঘড়ি মেরামত এবং সারাইয়ের কাজ করতো এবং বিক্রি করত। তখনও তাদের দোকান বেশ ভালো চলত, কিন্তু ইদানিং আধুনিক জামানায় ডিজিটাল ওয়াচ আর মোবাইলে ঘড়ি আসার কারণে ঘড়ির বেচা বিক্রি অনেকটা কমে গিয়েছে। আর এখন মানুষ আর হাত ঘড়ি ঠিকঠাক ওরকমভাবে পরে না বা ওরকমভাবে এটার চলও নেই। এই জন্য আহমদের কাছে খুব কম আসে। আহমদের বাবা মারা গিয়েছে বেশ কয়েক বছর হলো। তারপর থেকেই এই দোকানের দেখভাল তাকেই নিতে হয়েছে। আহমদের মা এবং সে এই বাড়িতে থাকে। তাদের আত্মীয় বলতে আর কেউ নেই। অনেক বছর আগে আহমদের মা তার বাবার সঙ্গে চলে এসেছিল, যার কারণে তার দাদার বাড়ি এবং নানার বাড়ি কারো বাড়ির সঙ্গেই তাদের ভালো কোনো সম্পর্ক নেই। এই জন্যই আহমদ এবং তার মা এখানেই অনেক বছর ধরে এরকমভাবে বসবাস করছে। বেশ খানিকক্ষণ ধরে আহমদ সেই ফুলের গন্ধটা পাচ্ছিল। আচমকা সে ফুলের গন্ধটা কেমন যেন আরো তীব্র হতে লাগলো। আহমদের কাজ তো তখনই শেষ হয়ে এসেছে। সে মনে মনে ভাবল, এবার কাজটা সেরে তাড়াতাড়ি নিজের রুমে যাই। রাত তখন বেশ গভীর হয়েছে। শাটার পুরোপুরি বন্ধ করেনি, সামান্য একটু নামিয়ে দিয়ে এসেছে, আর তালা লাগাতে হবে। সে সমস্ত কিছু বন্ধ করছে। তার বেশ ঘুমও পেয়েছে। সে পেছন দিকে ফিরতেই খেয়াল করলো পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আচমকা একটা মেয়েকে দেখে আহমদ নিজেকে না সামলাতে পেরে হালকা একটু পড়ে যেতে গেল। পাশের টেবিলটা ধরেই সে শক্ত হয়ে দাঁড়ালো। মেয়েটার মুখে নাকাব পড়া, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, আর শরীরের কোনো অংশই প্রায় দেখা যাচ্ছে না। হাতের কিছু অংশ দেখা যাচ্ছে। মেয়েটা দেখতে যে বেশ সুন্দরী সেটা বলার উপেক্ষা রাখে না। আহমদ বারবার মেয়েটার দিকে আর চোখে তাকাচ্ছে, মানে তার দিকে সত্যি সত্যি তাকানোর সাহস পাচ্ছে না, কারণ মেয়েটা ছিল অসম্ভব রকমের রূপবতী। হারিকেনের আলোয় তার রূপ যেন আরো অন্যভাবে দেখা যাচ্ছিল, যদিও তার চেহারা ওরকমভাবে বোঝা যাচ্ছিল না। তবে তার চোখ দুটো এত সুন্দর ছিল যে আহমদ তার চোখের প্রেমে পড়ে যাওয়ার জোগাড়। সে তখন মেয়েটাকে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কে এবং এত রাত্রেবেলা আপনি এখানে? দোকানের ভিতর ঢুকলেন কিভাবে? আহমদ পেছন দিকে তাকিয়ে দেখলো শাটার যতটুকু সে নামিয়ে রেখেছিল ততটুকু দিয়েই সেই মেয়েটা ঢুকেছে। তবে ওইদিক দিয়ে যদি মেয়েটাকে ঢুকতে হয় তাহলে তাকে একদম নিশ্চিত ঝুঁকে তারপর ঢুকতে হবে। তাহলে কি সে একদম নিচের দিকে ঝুঁকে তারপর ঢুকেছে? কিন্তু মেয়েটা এমন করবে কিসের জন্য? সে তো চাইলে শাটারে নক করতে পারত। আহমদ তখন মেয়েটিকে আবার জিজ্ঞেস করলো, আপনি কে এবং এখানে কি চাচ্ছেন? মেয়েটি তখন একটু কাছে এগিয়ে আসলো। আহমদ বুঝতে পারলো সুঘ্রাণটার সোর্স এই মেয়েটার গায়ের কোনো একটা পারফিউম বা ঘ্রাণ মেয়েটার গা থেকেই আসছে। তার মানে কি মেয়েটা এতক্ষণ আশেপাশে কোথাও একটা ছিল? মেয়েটা কাছে এগিয়ে এসে আহমদকে বলল, এটা কি ঘড়ি মেরামত করার দোকান? আহমদ একটু চুপ হয়ে বললেন কি যে, জি, এটা ঘড়ি মেরামত করার দোকান, দেখতেই তো পাচ্ছেন। মেয়েটি তখন বলল, আসলে আমার একটা ঘড়ি নষ্ট হয়ে গিয়েছে, আমি ঘড়িটাকে ঠিক করব। এটা যদি আপনি দেখতেন আর যদি ঠিক করে দিতে পারতেন তাহলে আমি বেশ উপকৃত হতাম। মেয়েটা তখন পকেট থেকে একটা ঘড়ি বের করে আমার হাতের দিকে বাড়িয়ে দিল। আমি একটু ভয়ে ভয়ে ঘড়িটা হাতে নিলাম। হাতে নিয়ে তখন মেয়েটাকে বললাম যে, এটা আবার কেমন মডেলের ঘড়ি? এরকম ঘড়ি তো এর আগে আমি কখনো দেখিনি। আমি অনেক দামি দামি এবং চাইনিজ অনেক ধরনের ঘড়ি ঠিক করিয়েছি, কিন্তু এরকম ধরনের ঘড়ি তো এর আগে আমি কখনো দেখিনি। মেয়েটা তখন বলল, এটা একটু অন্যরকমের ঘড়ি, আমাদের ওখানকার ঘড়ি, এবং বেশ মূল্যবান আমার জন্য। আপনি যদি এইটা একটু ঠিক করে দিতেন। আমি আপনার হাতের কাজের কথা অনেক শুনেছি, আপনি নাকি বেশ ভালো ঘড়ি মেরামত করেন। আমি আমাদের ওইখানকার অনেককে দেখিয়েছি, আসলে তারা এগুলো ঠিক করতে পারে না, আর এগুলো তারা কখনো দেখেও নি। এটা আমার কাছে বেশ দামি একটা জিনিস। আপনি যদি জিনিসটা ঠিক করে দিতে পারতেন তাহলে আমি বেশ উপকৃত হতাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। তবে এই জাতীয় ঘড়ি এর আগে আমি কখনো কোনোদিন দেখিনি। যদি আমি পারি তাহলে অবশ্যই আপনাকে ঠিক করে দিব। আর আপনি এত রাত্রেবেলা কেন এসেছেন? আপনি দিনের বেলা আসতেন, এত রাত্রে একটা মেয়ে মানুষ আপনি বাইরে বের হয়েছেন। মেয়েটা তখন বলতে গেল, মেয়ে মানুষ না তো। এই কথা বলেই সে খানিকটা চুপ হয়ে বলল কি যে, আসলে আমার বাড়ি থেকে আমি বের হতে পারি না রাত্রেবেলা ছাড়া। আমরা দিনের বেলা বের হতে পারি না, এই জন্যই এখন এসেছি।
আপনি দয়া করে একটু এটা ঠিক করে রাখবেন। আমি কবে আসবো বলুন? আমি মেয়েটার দিকে তাকিয়ে যেন হতভম্ব হয়ে যাচ্ছিলাম, তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। তখন রাত প্রায় 1টার কাছাকাছি হবে। এত রাত্রেবেলা একটা মেয়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আপনি কি এই মহল্লায় থাকেন? কোথাও কি বেড়াতে এসেছেন? এর আগে তো আপনাকে এই মহল্লায় কোথাও দেখিনি। মেয়েটির পোশাক দেখে মনে হচ্ছিল বেশ ধার্মিক, এবং তার পরনের যে জামা সেটা দিয়ে তার পুরো শরীর সুন্দরভাবে ঢাকা ছিল, এবং তার মুখটা খুব সুন্দরভাবে নাকাব দিয়ে ঢাকা, এবং যে জাতীয় কাপড় পরা সেটা দেখে মনে হচ্ছে বেশ দামি সুতার কাপড় এবং অনেক দামি কাপড়। এই জাতীয় জামা কাপড় সাধারণত আরবের শেখের বিবিরা পরে থাকেন। সেটা আমি অনেকবার টিভিতে দেখেছি, এবং খুবই দামি পোশাক হয়। পোশাকের উপরের কারুকার্য আমাদের এখানকার কোনো ট্রেন্ডের সাথে মিলে না। এগুলো দেখে সত্যি আমি অবাক হচ্ছিলাম। আমি মেয়েটাকে বললাম যে এটা তো ঠিক করতে কত সময় লাগবে আমি জানি না, তবে আপনি এক কাজ করুন, আপনি 2-3 দিন পরে আসুন। আমি দেখি যদি খুলতে পারি এবং ঠিক করতে পারি তাহলে অবশ্যই আমি আপনাকে জানাবো। মেয়েটি তখন বলল, জি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 2-3 দিন পরে আসবো। মেয়েটির মুখের নাকাব তখনও লাগানো ছিল। তার হাত এবং চোখের দৃষ্টিকোণ দেখেই আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ তার হাতের নখগুলো ছিল বেশ লম্বা লম্বা। স্বাভাবিক মানুষের হাতের নখ হয় একদম বেটে বা একটু অন্যরকম, কিন্তু এই মেয়েটার হাতের নখ ছিল অনেক লম্বা, আমাদের নখের থেকে প্রায় দ্বিগুণ। মেয়েটার লম্বা এবং গ্রোথ সমস্ত কিছু ভালো আছে। এগুলো দেখে আমার তেমন কোনো সন্দেহ হয়নি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি নিজে গিয়ে শাটারটা তুলে দিলাম। তারপর মেয়েটি সামনের রাস্তা ধরে হেঁটে হেঁটে সামনের দিকে চলে গেল। আমি তখন বললাম কি যে আরে আপনার ফোন নাম্বারটা। এই কথা বলতেই আমি যখন রাস্তার দিকে দেখলাম, তখন দেখলাম মেয়েটি এই রাস্তায় বা ও রাস্তায় কোনো মাথায় নেই। এতক্ষণে তো তার চলে যাওয়ার কথা না, তাহলে কোথায় গেল? আমি ভাবলাম হয়তো খুব দ্রুত হেঁটে বেরিয়ে গেছে অথবা কোনো গলির ভিতর ঢুকে গিয়েছে। তাই ভেবেই আমি দোকানে এসে শাটারে তালা দিয়ে তারপর উপরে চলে গেলাম। প্রত্যেক দিনই কাজ ছিল আমার এরকম এবং এইগুলোই। উপরে গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম, ঘড়িটা টেবিলের উপরই রেখে এসে। কি জাতীয় ঘড়ি বা কেমন ঘড়ি, তবে এরকম জাতীয় ঘড়ি যদি অন্য কেউ নিয়ে আসতো তাহলে হয়তো আহমদ ঠিক করতো না। কেন? কারণ হচ্ছে এই জাতীয় ঘড়ি সে আগে কখনো দেখেনি, এবং তার উসুল ছিল যে জিনিস আগে দেখেনি সে জিনিসের কাজ সে করে না, বা সে জিনিস ঠিকই করতে পারবে না, তাহলে রেখে কাজ কি? কিন্তু এই মেয়েটাকে দেখে কেন যেন আহমদের বেশ ভালো লেগেছে। তার চেহারা দেখেনি, পুরো অন্য কোনো কিছু দেখেনি, শুধুমাত্র চোখ দুটো দেখেই তার এত বেশি ভালো লেগেছে যে সে মেয়েটিকে না করতে পারেনি। আহমদ তার জীবনে কোনোদিন প্রেম করেনি, কিন্তু এবার এই মেয়েটিকে দেখে তার মনের মধ্যে কি হলো সে নিজেও বলতে পারবে না। ওই দিন রাত্রেবেলা সে এমুড়ো ওমুড়ো করেও শান্তিমতো ঘুমাতে পারল না, শুধুমাত্র ওই মেয়েটার চোখ তার চোখের সামনে ভাসছিল। ওই দিন সে মেয়েটাকে স্বপ্নেও দেখল। প্রথম দেখায় যে কাউকে এত বেশি ভালো লেগে যেতে পারে সেটা আহমদের যেন বিশ্বাসই হচ্ছিল না। সে পরের দিন সন্ধ্যার পরপর সমস্ত কাজ শেষ করে সেই ঘড়িটায় হাত দিল। ঘড়িটার ফাংশন ছিল বেশ জটিল এবং খুবই অদ্ভুত জাতীয় ঘড়ি। হাতে পরার ঘড়ি, তবে হাতে পরার ব্যাজ সাধারণত আমাদের স্বাভাবিক ঘড়ির মতো যেরকম থাকে ওরকমটা না, একটু ভিন্ন ধরনের আটকানোর সিস্টেম, এবং হাতের যে হাতে পড়ে সেই হাতটা বেশ মোটা, সেটা দেখেই মনে হচ্ছে, কারণ আহমেদের হাতে জিনিসটা বের পাচ্ছিল না। তার মানে যে পড়ে নিশ্চয়ই তার হাতও বেশ মোটা, এবং হাতের যে স্লটগুলো আছে সেই স্লটগুলোই শুরু হয়েছে আমাদের হাতের থেকে এক সাইজের বড় হাত থেকে। তাহলে কত মোটা মানুষ এগুলো পরে সেগুলো বোঝাই যাচ্ছে। এত মোটা হাত কারো আছে নাকি? আহমদ খুলতে খুলতে সেই জিনিসগুলো চিন্তা করছিল। সে যখন ঘড়ির পেছনের ডায়ালটা খুলল, ভেতরের ফাংশন দেখে সত্যি আহমদ অবাক হয়ে গেল, কারণ এরকম ফাংশনের এবং এরকম ডায়ালের ঘড়ি আহমদ তার বাপের জন্য কোনোদিন দেখেনি। সে দীর্ঘ 16 বছর ধরে এই ঘড়ি খোলাখুলির কাজ দেখছে। ছোটবেলা থেকেই তার বাবার কাছ থেকে এগুলো টুকটাক শিখেছে, এবং দীর্ঘ 6-7 বছর ধরে সে এগুলো করছে। তাতে করে তার এগুলো অবশ্যই সমস্ত ঘড়ি মুখস্থ হয়ে গিয়েছে। সারাতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তবে এই ঘড়িটা দেখে তার মাথায় আসলে কিছুই ঢুকছে না। সে কি করবে কিছু বুঝতে পারছে না। সে ঘড়িটাকে সেরকমভাবে রেখেই ওইখানে বলল কি যে করব, এটা কি ঠিক করা যাবে নাকি করা যাবে না। সে অনেকক্ষণ পর্যবেক্ষণ করলো, কিন্তু ঘড়িটার আগা মাথা কোনো কিছুই বুঝতে পারছে না। ঘড়িটার অপর দিকে ডায়াল ঘুরছে না, এবং ভিতরের ফাংশনও বেশ অদ্ভুত। অন্যান্য ছোট ছোট চাকা, যে চাকাগুলো ভিতরে এমনভাবে ফিক্সড করা যেগুলো নতুন ধাঁচের কোনো ঘড়ি তৈরি করা, এবং এই ঘড়ির ভিতরে কোনো ব্যাটারি নেই। এটা ভেবে সে অবাক হলো।
সে পরে দেখলো ঘড়ির চারপাশে খুবই অদ্ভুত এক ধরনের সোলার প্যানেল বসানো, কিন্তু সেই সোলার প্যানেলগুলো এই বর্তমান প্রযুক্তির কাছে তো নেই, এবং এই সোলার প্যানেলগুলো কোনো ঘড়িতে এখন বসানো নেই যে সোলার প্যানেলে ঘড়ি চলবে। অদ্ভুত বিষয় না? সে চারিদিকে খুব সুন্দর করে কারুকার্য করা ডিজাইন দেখল, এবং ভেতরে অনেক সূক্ষ্মভাবে খুব ছোট ছোট ন্যানো যন্ত্র দিয়ে ঘড়িটা তৈরি করা। ওইদিনকে ও ভালো মতো পর্যবেক্ষণ করে ঘড়িটা রেখে ওইখানেই কাজ করতে করতে ঘুমিয়ে পড়ল। মেয়েটিকে সে 3 দিন পরে আসতে বলেছিল, এবং প্রায় 3 দিনই সে ওই ঘড়িটাকে এমনভাবে দেখেছে যে ঘড়িটা কোনোভাবেই ঠিক করার উপার্য তার হচ্ছিল না। সে কিভাবে জিনিসটাকে ঠিক করবে সেটাই তো বুঝতে পারছে না। 3 দিন পরে আজকে যখন সন্ধ্যার দিকে নিয়ে বসলো ঘড়িটা, সে ভাবছিল যে মেয়েটা নিশ্চয়ই আজকে আসবে এবং এসে নিশ্চয়ই আবার জিজ্ঞেস করবে যে ঘড়িটা ঠিক হয়েছে কিনা। কিন্তু তাতে করে তাকে কি বলবো, ঘড়িটা হয়নি। কিন্তু যেভাবেই হোক আহমদের ঘড়িটা সারাতেই হবে। না সারাতে পারলে মেয়েটার সামনে মানসম্মান কিচ্ছু থাকবে না। মেয়েটাকে সে আসলেই বেশ পছন্দ করেছে তার চোখ দেখে। এখন যদি এরকম একটা সুন্দরী মেয়েকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে নির্ঘাত খুব একটা খারাপ বিষয় হবে। কোনো ছেলের কাজ হলে নির্ঘাত আহমেদ করতো না সেটা, কিন্তু সে ভয়ে আছে আজকে মেয়েটা আসলে তাকে কি বলবে। বেশ খানিকটা রাত হয়েছে তখন, 11টা-12টা বাজে। আহমদ অনেক চেষ্টা করেছে ঘড়িটাকে ঠিক করার, কিন্তু যতবারই নতুন কোনো কিছু করে ততবারই সেই ঘড়িটা ফেল করে। কোনোভাবে সেই ঘড়িটা সে কাজে লাগাতে পারছে না। ভেতরের ড্রায়ালে যতগুলো জিনিস দেখলো সবগুলোর ফাংশন মোটামুটি ঠিক আছে, তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়? কোথায় সে এগুলোকে ঠিক করতে পারছে না, এটাই সে ভাবতে লাগলো। অনেকক্ষণ বাদে সে খেয়াল করলো যে দরজার বাহিরে কেউ একজন এসেছে। শাটার সে বন্ধ করেই কাজ করছিল। সে সঙ্গে সঙ্গে গিয়ে শাটার তুলতেই খেয়াল করলো মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটি আজকেও ঠিক ওরকমই একটা পোশাক পরে এসেছিল, তবে আজকে পোশাকের রং ভিন্ন। মেয়েটির চোখের দিকে তাকিয়ে সত্যি আহমেদ অবাক হয়ে গেল, কারণ আজকে তাকে গতদিনের থেকে আর অনেক বেশি সুন্দর লাগছিল। এবং আজকে একটা নতুন বিষয়টা হচ্ছে যে সে এমন একটা মুখোশ পরে এসেছে যে মুখোশের মধ্যে থেকে তার চেহারার অবয়বটা বোঝা যায়, মানে ট্রান্সপারেন্ট, কিন্তু পুরোপুরিভাবে বোঝা যায় না যে সে সুন্দরী। তবে এটা দেখে বোঝা যাচ্ছিল যে সে বেশ সুন্দর। এবং ওই দিনকেও রাত্রেবেলা বিদ্যুৎ ছিল না, অন্ধকারের ভিতরে বসে হারিকেনের আলোতে সে এগুলো ঠিক করছিল। আমাদের আসলে এই বিষয়গুলো বেশ অদ্ভুত লাগছিল মেয়েটাকে দেখে। সে মেয়েটার কাছাকাছি এগিয়ে গিয়ে বলল, আপনি এসেছেন, আসুন, আপনি ভিতরে আসুন। তাই বলেই মেয়েটাকে ভিতরে নিয়ে আসলো এবং সামনের একটা চেয়ারে তাকে বসতে দিল। মেয়েটা লম্বায় প্রায় আহমদের কাছাকাছি ছিল এবং বেশ সুন্দরী, সেটা আহমদ দেখেই বুঝতে পারছে। কিন্তু মেয়েটাকে কি বলে যে আজকে সান্ত্বনা দিবে সেটাই বোঝা যাচ্ছে না। মেয়েটা তখন বলল, কি আমার ঘড়িটা কি ঠিক হলো? আহমদ তখন একটু লজ্জিত স্বরে বলল কি যে, আসলে কি বলবো, আমি গত 3 দিন ধরে ঘড়িটা দেখছি। ঘড়িটার ফাংশন বেশ জটিল। আমি তো আপনাকে বললাম যে এরকম ঘড়ি আমি এর আগে কোনোদিন দেখিনি। ঘড়িটা আসলে খুবই জটিল ফাংশন দিয়ে তৈরি করা। এরকম ঘড়ি আপনি কোত্থেকে পেয়েছেন? মেয়েটি তখন বলল, এটা আমার মা আমাকে দিয়েছিল। বেশ ভালো এবং দামি ঘড়ি। আমার মা এখন এই পৃথিবীতে নেই, তবে এই ঘড়িটাই হচ্ছে একমাত্র সম্বল, আমার মায়ের চিহ্ন। ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য বেশ মন খারাপ। আপনি একটু দেখুন না ঘড়িটাকে ঠিক করে দিতে পারেন কিনা। তাতে করে মেয়েটা এমনভাবে বলছিল, তাতে করে আহমদ আর নিজেকে হয়তো ওরকমভাবে সামলাতে পারলো না। সে বলল কি যে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনি আমাকে আর কিছুটা দিন সময় দিন। আপনি আগামীকালকে বা পরশু দিন আসুন, আমি ঠিক করে রাখবো। আমি চেষ্টা করছি, গত 2-3 দিন ধরে অনেক চেষ্টা করেছি, কিন্তু ঘড়িটা আসলে আমি আসলে ঠিক করতে পারছি না। আমি দেখি, আমি আরেকটু চেষ্টা করে দেখি কোনো সমাধান পাই কি না। তবে আমি আপনাকে এই জিনিসটা ঠিক করে দিব, ঠিক আছে? আপনি কি কিছু খাবেন? একটু চা করে দিই আপনাকে। মেয়েটি বলল কি যে, না, আমি কিছু খাবো না। আপনি যদি ঘড়িটা ঠিক করে দিতে পারেন তবে মাত্রই আমি হচ্ছে গিয়ে আপনার এখান থেকে কিছু খাবো, ঠিক আছে? আহমদ তখন খুশি হয়ে গেল, কারণ আহমদ ও যে কোনোভাবেই হোক মেয়েটিকে কোনো কিছু খাইয়ে তার চেহারাটা দেখতে পারতো। এই জন্যই, কারণ আহমদ মনে মনে ভাবছিল যে যার চোখ এত সুন্দর হতে পারে সে নিশ্চয়ই অনেক সুন্দরী হবে। এটা ভেবে তার বেশ আনন্দ লাগছিল যে সে ঘড়িটা যে কোনো মূল্যেই ঠিক করবে। মেয়েটি বলেছে যদি কোনোভাবে সে ঘড়িটা ঠিক করতে পারে তাহলে কেবলমাত্র তার এখানে কিছু খাবে, আর খাওয়ার বাহানায় সে যদি মেয়েটার চেহারাটা দেখতে পারে। এই জন্যই সে আরও জোর করে চেষ্টা করতে লাগলো। আহমদ ভাবল এটা তার ওস্তাদজির কাছে নিয়ে যাবে, যে ওস্তাদজি তাকে কাজ শিখিয়েছে। মূলত আহমদের বাবার এক বন্ধু ছিল এবং তার বন্ধুর বাবা হচ্ছে গিয়ে কাজ করত
কোনো একটা বড় মেকানিক, মানে এই পুরো শহরের সব থেকে বড় মেকানিক, ঘড়ির মেকানিক সেই ছিল। তো ওর ওইখানে নিয়ে গেলে সম্ভবত ও ঠিক করতে পারবে, কারণ হচ্ছে ওই চাচা আমার আব্বার আমল থেকে এইগুলো করে আসছে। তো সেহেতু আমাকে সেখানে যেতে হবে, সেই চাচার কাছে। আহমদ ঘুমাতে গেল। পরের দিন সকালবেলা উঠে সে ভার্সিটিতে গেল এবং ভার্সিটিতে গিয়ে সে তার বন্ধুর সঙ্গে ক্লাস করছিল। ঠিক তখন তার বন্ধু বলল, কিরে তুই তো ভার্সিটিতে দেখাই যায় না, ঘড়ির মেকানিক কাজ করতে করতে কি মেকানিকই হয়ে গেলি নাকি? ওইগুলো করবি নাকি? তুই এত কিছু করছিস, তাহলে ইঞ্জিনিয়ারিং করছিস কিসের জন্য? শুধু শুধু এগুলো করছিস। ওর বন্ধুর কথা শুনে বলল কি যে এটা আমার বাপদাদার ব্যবসা, এই জন্যই দেখি ব্যবসাটা গুটিয়ে তারপর চলে যাব। একটা খুব বড় বিপদে পড়েছি। ক্লাস শেষ করে ওরা ক্যান্টিনে এসে সেগুলো নিয়ে আলোচনা করতে লাগলো। আহমদের বন্ধু সজল বলল কি যে কিরে তুই কি নিয়ে এত চিন্তায় আসছিস? সাথে অদিতি আরও মায়া সকলে ওখানে বসেছিল। আহমদ তখন বলল, এই যে দেখ, এটা নিয়ে একটা বিপদে পড়েছি। সকলে দেখে ঘড়িটা দেখে অবাক হয়ে গেল। দিনের আলোতে আহমদ যখন ঘড়িটা বাইরে নিয়ে আসলো, ঘড়িটা যেন গতকাল রাত্রের থেকেও আরো বেশি চকচক এবং উজ্জ্বল ছিল, এবং ঘড়িটার ভিতরে এক ধরনের অদ্ভুত রকমের আলো জ্বলছিল, যে আলোটা ঘড়িটার মধ্যে যেন আরো অন্য রকমের রূপ সৃষ্টি করেছিল। এত সুন্দর ঘড়ি ওরা কেউই হাত দেখেনি এর আগে। সকলে দেখে সকলে চোখ চকচক করতে লাগলো। বলল যে কি সুন্দর ঘড়িটা মামা, এটা আমার কাছে বিক্রি করবি? তখন আহমদ বলল, আরে না রে বেটা, এই ঘড়িটা নিয়ে তো বিপদে পড়েছি, এক কাস্টমারের ঘড়ি। সজল তখন বলল, কি বলিস, কাস্টমারের ঘড়ি? এত সুন্দর ঘড়ি কোথায় পেয়েছে? আমি আমার বাপের জন্য এরকম সুন্দর ঘড়ি দেখিনি। অদিতি তখন বলল যে এটা আমাকে দে, আমি এটা কিনে নেই। ঘড়িটা কি দুর্দান্ত তাই না দেখতে, যে কেউ দেখলে তার চোখ এদিকে আটকে যাবে। ওরা সকলে দেখেই তাদের চোখ যেন আটকে গেল। তখন আহমদ বলল, আরে এটা কোন কাস্টমারের ঘড়ি রে ভাই, আমি তোদের কাছে কিভাবে বিক্রি করব? এক মেয়ে কাস্টমার রাত্রে এসেছিল, আরও 4-5 দিন আগে। রাত্রেবেলা এসে সেই ঘড়িটা আমার কাছে দিয়ে গিয়েছে। তখন সজল বলল, কত রাত্রে? আহমদ তখন বলল, অর্ধেক রাত বলতে তখন আমি কাজ শেষ করে মাত্র ঘরে যাচ্ছি, তখন প্রায় 1টার কাছাকাছি হবে। ওই সময় একটা মেয়ে আমার ঘরের ভিতরে আসে, ঘরে বলতে আমার দোকানে আসে, আমার ঘর আর দোকান তো এক জায়গায়। তো সে এসে আমাকে বলে এই ঘড়িটা নাকি ঠিক করে দিতে হবে, এটা তার মায়ের শেষ চিহ্ন, এই জন্য সে আমাকে এটা ঠিক করতে দিয়ে গিয়েছে। তখন অদিতি বলল যে মায়ের শেষ চিহ্ন রাখার জন্য সে তোর কাছে এসেছে ঠিক করার জন্য। তা মেয়েটি সুন্দর নাকি রে মামা? আহমদ তখন বলল, সুন্দর আছে, তবে নাকাব পরে আসে, চোখ দুটো খুব সুন্দর, আর চেহারা সুন্দর নাকি আমি দেখিনি। নাকাব পরে আসে, আমি তো নাকাব খুলতে বলতে পারি না তাকে, তাই না? সজল বলল যে মেয়েটির নাম্বার দিতে পারবি? মেয়েটির সঙ্গে কথা বলতাম, কথা বলে যদি কোনোভাবে পটানো যেত। দেখে মনে হচ্ছে অনেক বড়লোক ঘরের মেয়ে। আমি তখন বললাম যে ধুরো, তোরা কী সব অদ্ভুত কথা বলিস, ওরা বড়লোক ঘরের হোক আর যেই ঘরেই হোক, আমার নিজের কাছেই নাম্বার নেই। মেয়েটি রাত্রেবেলা আসে, দিনে অন্য কোনো সময় আসে না। আর মেয়েটির কাছে কোনো ফোন নেই, আমি সেটা দেখতে পেয়েছি। ওর হাতে বা কোথাও কোনো ফোন নেই, ও সম্ভবত ফোন ব্যবহার করে না। সকালে গবেষণা করতে লাগলো, ফোন ব্যবহার করে না তুই জানিস? ওর কাছে নিশ্চয়ই ফোন আছে। আর মেয়েটি রাত্রেবেলায় কেন আসে? রাত 1টা বাজে কোন মেয়ে বাড়ি থেকে বের হয়ে ঘড়ি ঠিক করতে আসে রে ভাই? সজল এটা বলতে লাগলো। আমি বললাম, জানি না, দি ঘড়িটা দে। ওরা সকলে ঘড়িটার দিকে কেমন যেন চকচকে দৃষ্টিতে তাকিয়েছিল। ঘড়িটা আসলেই বেশ আকর্ষণীয়, যে দেখবে সেই নিতে চাইবে। ওরা সকলেই ঘড়িটা দেখে নিতে চাইলো, কিন্তু যেহেতু ওই মেয়েটার মায়ের শেষ নিশানি, সেজন্য আমি এই জিনিসটা ওর কাছে ঠিক করে আমি দিবই। কিন্তু রোদের আলোতে ধরতেই ঘড়িটা কেমন যেন চকচক করতে শুরু করলো, এবং ঘড়িটার ভিতরে একটা অন্যরকম প্রতিক্রিয়া হলো। এটা কি এর পাশেই সোলার প্যানেল বসানোর জন্য, নাকি অন্য কোনো কারণে? কিন্তু রোদের আলোতে পড়ে ঘড়িটা তো কাজ করছে না। আহমদ তখন ভাবলো, দেখি কালকে দিনের আলোতে ছাদে বসে কাজ করবে, কারণ ঘড়িটা রাত্রের আলোতে হয়তো ওরকমভাবে কাজ করে না, বা ওইটার ফাংশন আমি বুঝতে পারছি না। দেখি দিনের আলোতে কালকে কাজ করে দেখব। সেই জন্য সে ওইটাকে নিয়ে আগে ভাবলো কি যে সেই ওস্তাদজির কাছে যাই। তখন আহমদ সেই ঘড়িটা নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে সে ওস্তাদজির কাছে গেল, যে ওস্তাদজি এগুলোতে এক্সপার্ট এবং পারদর্শী। ওস্তাদজি দেখে বলল, ঘড়িটা দেখে মনে হচ্ছে বেশ পুরাতন আর অনেক বছর আগের, তবে আমি কাজ করছি প্রায় আজকে 40 বছর ধরে, তোর বাবার সাথেই কাজ করছি ছোটবেলা থেকে, কিন্তু বাপু এরকম ঘড়ি তো কখনো দেখি নাই, এটা কোত্থেকে নিয়ে আসছিস তুই? আহমদ তখন বলল, এটা আমার এক কাস্টমার দিয়ে গিয়েছে, উনি বলেছেন যে এটা ঠিক করে দিতে হবে, ওনার বেশ ইমোশনাল ঘড়ি, ওর মার ঘড়ি তো, এই জন্য দিতে বলেছে, এবং ঘড়িটা বেশ সুন্দর, এত চমৎকার ঘড়ি। চাচাজান দেখে বলল কি যে
আমার কাছে একদিনের জন্য রেখে যা, দেখি আমি ঠিক করতে পারি কিনা। আহমদ তখন বলল, না না চাচাজান, রাখা যাবে না। আপনি এক কাজ করেন, আপনি এখন এটাকে খোলেন, খুলে দেখেন তো এটার ফাংশন কিছু বোঝেন কিনা, কাজ করা যাবে কিনা আর ঠিক করা যাবে কিনা। আহমদ তখন বলল, এই কথা বলতেই চাচাজি বলল কি যে, আরে বাবা তুই তো একটা বিপদে ফেলে দিলি, আমার হাতে তো অনেক কাজ আছে এই কাজের মধ্যে। আহমদ তখন তাকে রিকোয়েস্ট করতে লাগলো, বড় চাচাজান খুলেন না, আপনি একটু দেখেন না ভিতরে কি সমস্যা। তারপর আহমদের জোরাজুরিতে আহমদের সেই চাচা ঘড়িটা খুলল। ওস্তাদজি ঘড়িটা খোলার পর সে ভিতরের ফাংশন দেখে অবাক হয়ে গেল। বলল, এরকম ফাংশনের ঘড়ি তো এর আগে আমি কোনোদিন দেখিনি রে বাপু, আমি পারবো না, তুই নিয়ে যা, আর এগুলো ঠিক করার মতো সময় আমার নাই। ওস্তাদজি দেখে না করে দিল। ওস্তাদজি যদি এরকমটা বলে তাহলে বিশ্বে আর কি আছে ঘড়ি ঠিক করার মতো। তখন আহমদ হালি ছেড়ে দিল। সম্ভবত মেয়েটাকে আসলে জিনিসটা ফেরত দিয়ে দিতে হবে, তা না হলে আর কিছু করার নেই। এখন কি বা করা, অনেক চেষ্টা করেছে 4-5 দিন ধরে, কিন্তু কোনোভাবেই সে ঘড়িটা আসলে ঠিক করতে পারছে না। কি যে হবে কিছুই বোঝা যাচ্ছে না। আহমদ ঘড়িটা নিয়ে বাড়িতে চলে আসলো। ওদিন সে আর ঘড়িটা খুলে দেখলো না, সে বিছানার একপাশে ঘড়িটা ফেলে রাখলো। পরের দিন সকালবেলা উঠে সে চিন্তা করলো যে আজকে শেষবারের মতো চেষ্টা করে দেখবে। রাত্রেবেলা যদি মেয়েটা আসে তাহলে তার কাছে দিয়ে দিবে ঘড়িটা, আর যদি না হয় তাও দিয়ে দিবে, কারণ এটা রাখার কোনো মানে হয় না। কারণ 5-6 দিন হয়ে গিয়েছে, এটাকে ঠিক করা যাচ্ছে না, তার মানে এটাকে ঠিক করাও যাবে না। সব মিলিয়ে আহমদের মনটা আসলে খারাপ হয়ে গেল। মেয়েটা নিশ্চয়ই তার কাছে আর আসবে না, তাকে কি আরেকটু ঘোরাবে নাকি কি করবে কিছু বুঝতে পারছে না। তখন সে উপরে গিয়ে ঘড়িটা খুলল। খোলার বেশ খানিক্ষণ পরে সে ফাংশনটা দেখে অবাক হয়ে গেল। সে খেয়াল করলো মূলত ভেতরের কোনো একটা ড্রায়ালের মধ্যে কোনো কিছু আটকে গিয়েছে। সে সমস্ত ড্রায়ালগুলো খুব নিখুঁতভাবে একটু একটু করে খুলল। খোলার পরে সে দেখল যে এই ড্রায়ালটার কারণেই মূলত ঘুরছে না, কিন্তু এই ড্রায়ালটা তো নষ্ট হয়ে গিয়েছে এবং এটা সে পুনরায় ঠিকও করতে পারবে না, কারণ এরকম কোনো ড্রায়াল হয়তো আসে না ঘড়ির জন্য তার কাছে, এবং তার কাছে যত পার্টসপাতি আছে কোনো পার্টসপাতি দিয়েই এই ঘড়িটার ওই ড্রায়ালটা ঠিক করা সম্ভব নয়। তাহলে কি আর কি, এগুলো আসলে সে বলে দিবে যে ওই ড্রায়ালটা ছাড়া আসলে খোলা ঠিক নয়। তখন সে যখন ঘড়িটা সোজা করলো, দেখলো কি যে ঘড়িটার ভেতরে 2টা কাঁটা চলছে, কিন্তু একটা কাঁটা চলছে না। আর অদ্ভুত বিষয় হচ্ছে যে ঘড়িটার ভিতরে মোট 4টা কাঁটা রয়েছে। সাধারণত আমাদের ঘড়িতে 3টা কাঁটা থাকে, কিন্তু এই ঘড়ির ভিতরে 4টা কাঁটা রয়েছে। যদি একটা কাঁটা বাদ দিয়ে বাকি 3টা কাঁটা চালানো যায় তাহলে সে ঘড়িটা ঠিক করতে পারবে, কারণ 4র্থতম কাঁটা ওই একটা কাঁটার সাথে সংযুক্ত। মজার বিষয় হচ্ছে ভিতরে কোনো ব্যাটারি নেই, তারপরে চলছে সম্ভবত এই সোলার চার্জারে। কিন্তু সোলার চার্জার চললেও তো ব্যাটারির প্রয়োজন আছে, নাহলে তো রাত্রেবেলা চলতে পারবে না। সব মিলিয়ে আহমদের মাথা যেন ঘুরপাক খাচ্ছিল। বেশ খানিক্ষণ চেষ্টা করে সে খেয়াল করলো যে এই জিনিসটা কোনো একটা নতুন ড্রায়ালকে কেটে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে যদি বসানো যায় তাহলে 4র্থ কাঁটাটাও কাজ করবে। তবে 4র্থ কাঁটাটার কাজ কি সেটাই সে বুঝতে পারছে না। অদ্ভুত জাতীয় ঘড়ি বাপুরে ভাই। সে অনেকক্ষণ চেষ্টা করে, অনেক মেহনত করে প্রায় সন্ধ্যার আগে সময়ে সে সেই ড্রায়ালটা লাগিয়ে ফেলল, কিন্তু তাতে করে কাজ হচ্ছিল না। বেশ অদ্ভুত এবং সূক্ষ্ম কাজ সে করেছে। ড্রায়ালগুলো অদ্ভুতভাবে ঘুরছে, কিন্তু 4র্থ কাঁটাটা কোনোভাবেই ঘুরছে না। সে 3টা কাঁটার কাজ ঠিকমতো করতে পেরেছে, কিন্তু 4র্থ কাঁটা সে কোনোভাবেই ঘোরাতে পারছে না। অদ্ভুত বিষয় হচ্ছে সে মন খারাপ করে বসে আছে, কি করবে কিছু বুঝতে পারছে না। ঘড়িটা হাতে নিয়ে আছে, সে জানে যে আজকে মেয়েটা আসবে এবং মেয়েটা এসে তার কাছে নিশ্চয়ই ঘড়িটা চাইবে। তখন সে হয়তো বলবে যে না, আমি হয়তো ঠিক করতে পারছি না, ঘড়িটা ফেরত দিয়ে দিতে হবে। মেয়েটার চেহারাটাও দেখা হলো না, আর সে নিশ্চয়ই কি খারাপ মনে করবে। মেয়েটাকে দেখে সত্যি আহমদের বেশ ভালো লেগেছিল, কিন্তু তার মাথায় আসলে কিছু ঢুকছে না যে সে আসলে ঘড়িটা ঠিক করতে পারবে কিনা। অবশ্য অর্ধেক ঠিক করেছে, আর ঘড়িটা নষ্ট করে ফেলেছে কিনা কে জানে। আহমদ চিন্তা করতে করতেই ওই চেয়ারের উপরই যে সে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও বলতে পারবে না। দোকানের শাটারটা তখন হা করে খোলা, মানে অর্ধেকটা খোলা। সে মেয়েটার জন্য খোলা রেখেছিল। মেয়েটা যদি এসে জিজ্ঞেস করে আহমদ যে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। কতক্ষণ বাদে তার ঘুম ভাঙলো জানি না, তবে একটা অদ্ভুত সুঘ্রাণে আহমদের চোখ খুলে গেল এবং আহমদ তখন খেয়াল করলো যে দরজা দিয়ে বেশ কয়েকজন মানুষ তার দিকে এগিয়ে আসছে। সেই মানুষগুলোর পরনে এক ধরনের কালো পোশাক, তাদের চেহারা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না, পুরোপুরিভাবে ঢাকা, এবং চোখগুলো দেখা যাচ্ছে না। আহমদ সঙ্গে সঙ্গে দেখে অবাক হয়ে গেল। প্রথমে ভাবলো যে কোনো ডাকাত দল এসেছে। আহমদ রাতের বেলা এই শাটারটা না বন্ধ করে ঘুমিয়েই তো বিপদে পড়েছে। কি একটা বিপদ হয়ে যেত আজকে তাহলে। আহমদ সঙ্গে সঙ্গে উঠে পড়ল এবং উঠে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো যে আপনারা কারা এবং এখানে কেন এসেছেন, এখানে কি চাচ্ছেন।
সেখানে সংখ্যায় 4-5 জন লোক ছিল। তারা 2 পা করে সামনে এগিয়ে আসলো। লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি। এত লম্বা লোক এর আগে আহমদ কখনো দেখেননি। সে ভয় পেয়ে গেল। কারণ হচ্ছে ভয় তো পাবারই কথা। এরকম কয়েকজন লোক কালো কাপড় পরে তার ঘরের ভিতরে ঢুকে এসেছে। ভয় পাওয়ার কথা না। কাপড়গুলো বেশ ঢিলাঢালা এবং অন্য রকমের। এরকম কাপড় পরা ডাকাত এর আগে আহমদ কখনো দেখেনি। তখন আহমদ ভয় বলল কি যে, ভাই আমাকে মাফ করে দেন, আপনারা দয়া করে এখান থেকে চলে যান, আমার এখানে কিছুই নেই লুট করার মতো। আপনারা লোকগুলোর মধ্যে থেকে একজন লোক সামনে এগিয়ে আসলো। আহমদকে থামিয়ে দিয়ে বলল, আরে ভাই আপনি ভয় পাচ্ছেন কিসের জন্য? আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আসলে আমরা এখানে একটা কাজে এসেছি। আপনার কাছে কি আমাদের কোনো একটা ঘড়ি ঠিক করতে দেওয়া ছিল? আহমদ তখন একটু স্বাভাবিক হলো, হয়ে বলল কি যে, কই না তো, আপনাদের কোনো ঘড়ি তো আমাদের কাছে ঠিক করতে দেওয়া নেই। এই কথা বলতেই সেই লোকগুলোর মধ্যে থেকে একটা লোক সামনে এগিয়ে আসলো। এগিয়ে এসে বলল যে, আছে, আপনার কাছে একটা ঘড়ি আছে না, 4টা কাঁটাওয়ালা ঘড়ি, এবং একটা মেয়ে দিয়ে গিয়েছিল ঠিক করার জন্য, ওই ঘড়িটাই আমরা নিতে এসেছি। তখন আহমদ একটু অবাক হয়ে গেল, বলল কি যে, ও আচ্ছা ওই ঘড়িটা, ওইটা তো আমরা ঠিক করতে পারিনি। আর ওইটা কিভাবে ঠিক করে আমি আসলে বুঝতে পারছি না, সেজন্যই মূলত বিপদে পড়েছি। আমি আরেকটা দিন দেখি। তখন সেই লোকগুলো বলল, আপনার হাতের যে ঘড়িটা রয়েছে এটাই তো? কই, এটা তো ঠিক হয়ে গিয়েছে, আমরা তো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণরূপে ঠিক এবং সময় ঠিকঠাক দেখাচ্ছে। এই যে সে ঠিক করে ফেলেছেন আপনি। আহমদ দেখে অবাক হয়ে গেল। সত্যি সত্যি 3টা কাঁটা ঘুরছে, কিন্তু 4র্থতম কাঁটাটা হালকা একটু নড়েছে। কি অদ্ভুত বিষয়! এটা কোন বিষয় কাঁটার দিক নির্দেশনা করে সেটাই আহমদ বুঝতে পারছে না। সে দেখে অবাক হয়ে গেল। তার মানে 4র্থ কাঁটাটা খুব আস্তে আস্তে ঘোরে এবং খুব স্লোলি এটা আগায়, কিন্তু এটা কিসের কাঁটা সেটাই বোঝা যাচ্ছে না। তখন সেই লোকগুলো বলল, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি আমাদের এই জিনিসটা ঠিক করে দিয়েছেন, আর আপনাকে অনেক ধন্যবাদ। তাই বলেই তারা চলে যাচ্ছিল। আহমদ তখন বলল, আচ্ছা আপনারা কোথায় যাচ্ছেন, আর সেই মেয়েটা কোথায়, আর আপনারা যে সেই মেয়ের তরফ থেকে এসেছেন সেটা কিভাবে বুঝবো? তখন সেই লোকগুলোর মধ্যে থেকে আর একজন আবার সামনে এগিয়ে আসলো এবং আহমদের খুব কাছাকাছি এসে বলল কি যে, আমরা সেই মেয়েটার কথা বলেছি এবং সেই মেয়েটার এরকম এরকম ছিল তাই না, এবং সে আপনার কাছে এসেছিল ঠিক করার জন্য অমুক দিন রাত্রে এবং এই কয়টার সময়, ঠিক না? আহমদ বলল, জি হ্যাঁ। তারপর সেই লোকগুলো বলল, এর থেকে বেশি প্রমাণ আর কি লাগে বলেন? তাই বলেই তারা দোকান থেকে বেরিয়ে গেল। আহমদ তখন মাথা ঘুরপাক খাচ্ছিল এবং চিন্তা করতে লাগলো, ইসরে মেয়েটা আসলো না, এনারা নিয়ে যাচ্ছিল, আর ঘড়িটা আহমদ কিভাবে ঠিক করে ফেললো সে নিজেও বুঝতে পারছে না। সম্ভবত ওইটাই ঠিক হয়েছে যে ওই ড্রায়ালটা লাগানোর ফলে ঘড়িটা ওই কাঁটাটা মনে হয় খুব আস্তে আস্তে চলে এবং অনেক কম দূরত্বের সময় নির্দেশ করে। কিন্তু সেটা কিভাবে? আহমদ টাকার কথা জিজ্ঞেস করতেই যখন বাইরে যাবে, আর আমার টাকা, টাকা তো দিয়ে যাবেন, কারণ ঘড়িটা ঠিক করতে আমাদের প্রায় সপ্তাহখানিক সময় ব্যয় হয়েছে এবং এর মাঝখানে যে কত নির্ঘুম রাত গিয়েছে সেটা আহমদ নিজেই জানে। সে বাহিরে এসে খেয়াল করতেই দেখলো আশেপাশে কোনো মানুষ নেই। যারা এসেছিল তারা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডই পার হয়েছে তারা রাস্তায় নেমেছে, কিন্তু তাদেরকে রাস্তায় কোথাও আহমদ খুঁজে পেল না। আহমদের ভীষণ মন খারাপ হয়ে গেল। একটা সপ্তাহ জলে গেল, টাকাও পেল না, মেয়েটাও আসলো না। ভেবেছিল যে আজকে মেয়েটাকে কোনোভাবে ফুসলিয়ে ফাসলিয়ে কোনো চা কফি বা কোনো কিছু একটা খাইয়ে তার চেহারা দেখবে, কিন্তু মেয়েটাকে কি সে আর দেখতে পাবে না? মেয়েটার না দেখে সত্যি আহমদ অবাক হয়ে গেল এবং বলল কি যে, ধুত, পুরো একটা সপ্তাহ নষ্ট, আমার আর ভালো লাগছে না। আহমদ সঙ্গে সঙ্গে মন খারাপ করে ভেতরে চলে আসলো। এসে শাটারটা বন্ধ করে দিয়েই সিঁড়ি পেয়ে উপরে গেল। নিচের হারিকেন এবং আলো কোনোটাই না নিভিয়ে চলে আসলো। সে উপরে এসে নিজের বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। তার মনটা ভীষণ খারাপ, কারণ এতদিন শুধু শুধু সে তাকে নিয়ে একদম অন্যরকম ভাবনা ভেবেছে, যেন অন্যরকম অথৈ সাগরে ডুবেছে। কিন্তু বিষয়টা যে মেয়েটা আসবে না তার কাছে ঘড়িটা নিতে, সেটা আহমদ কোনোভাবেই বুঝতে পারেনি। খুবই খারাপ হয়েছে আহমদের সাথে। সে মন খারাপ করে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে সে চলে গেল ভার্সিটিতে। আজকে এসে দোকানই খুলবে না, তার মেজাজটা খারাপ, আর এই দোকান সে আসলে চালাবে না। আর কিছুদিন পরেই তার পোস্ট গ্রাজুয়েশন শেষ হয়ে যাবে। তারপর সে কোনো একটা ফার্মের চাকরি করে বেশ ভালো একটা বেতনে চাকরি করবে, তারপর বেচাদি করে সেটেল হয়ে যাবে। এইসবই তার চিন্তা এবং তার মনটা আসলে ভীষণ খারাপ ছিল। একে তো এতদিন সময় নিয়ে ঘড়িটা ঠিক করলো, কিন্তু সেই মেয়েটা আসলো না। দ্বিতীয়ত কালকে রাত্রে কি অদ্ভুত কিছু লোক এসে তার কাছ থেকে ঘড়িটা নিয়ে গেল, সেই মেয়েটা আসলো না। এই জন্যই তার মন আর বেশি খারাপ। মেয়েটা আসা উচিত ছিল, আর ঘড়িটা যে ঠিক করে ফেলেছি এটাও তার দেখা উচিত ছিল।
সে নির্ঘাত খুশি হতো। কত কিছুই না মনে মনে ভেবে রেখেছিল আহম্মদ, কিন্তু কোনো কিছুই সত্যি হলো না। সে ক্লাস শেষে ক্যান্টিনে বসলো সকল বন্ধুদের সঙ্গে। বন্ধুরা তখন বলল যে, কিরে, ঘড়িটা কি ঠিক করতে পেরেছিস? তখন আহমদ বলল, ঠিক তো করতে পেরেছি, কিন্তু মামা মেয়েটা যে আসলো না, এসেছিল তার ভাইরা, হয়তো আইসা সে ঘড়িটা নিয়ে গেছে রাত্রেবেলা। আমার যে কি মেজাজ খারাপ হয়েছিল, ওরা নিয়ে গেল, একটা টাকাও দিয়ে গেল না। ঘড়িটা ঠিক করতে যাওয়ার পর একটা সপ্তাহ ব্যয় হয়েছে। আমি ওস্তাদজির কাছে গিয়ে তাড়াহুড়া করে জিনিসটা ঠিক করাইছি। ওস্তাদের বাসায় যেতে আমার কত টাকা খরচ হয়েছে। সব মিলে আমি আসলে বোকা একটা মেয়ে মানুষ, কিছু একটা বললেই যেন আমি আর করতে পারি না। অদিতি তখন বলল, হ্যাঁ, আমাদের জন্য খুব একটা করো, তাই না? এখানে আমাদের জন্য কিছু করছো না, ওদিকে আবার মেয়ের জন্য তুমি এগুলো করে সময় নষ্ট করো 7 দিন। ভালো তো। বিকেলের একটু আগেই আহমদ মন খারাপ করে বাড়ি ফিরল। বাড়িতে ফিরে সে বেশ ক্লান্ত ছিল। সে ওরকম অবস্থাতেই ঘুমিয়ে পড়ল। সে খাওয়া দাওয়া করলো না। দুপুরবেলা ক্যান্টিন থেকে টুকটাক খেয়েছিল, সেগুলো খেয়েই তার মা অনেকবার ডাকলো, কিন্তু আহমদ বলল, মা খাবো না, তোমরা খাও তো তুমি। আর আমার ঘুম পাচ্ছে, এখন খুব টায়ার্ড লাগছে। গত রাতে খুব ভালো একটা ঘুম হয়নি। সে তো আহমদ এসে বিছানায় শরীর ফেলতেই সে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছে বলতে পারবে না, তবে সে যখন চোখ খুলে সে আশপাশ দেখে কিছুই চিনতে পারছিল না, কারণ খুবই অদ্ভুত রকমের লাগছিল। চারিদিকটা অন্ধকার ছিল এবং চারিদিকে একদম অন্ধকারে ঢেকেছিল, কিছু দেখা যাচ্ছিল না। লাইট টাইট সব বন্ধ করা। আচমকা সে খেয়াল করলো অদ্ভুত দেখতে একরকমের আলো জানালা দিয়ে তার ঘরের ভেতরে প্রবেশ করছে। সে প্রথমে বুঝে উঠতে পারেনি সে কোথায় আছে, কিন্তু কিছুক্ষণ বাদে সে যখন বুঝতে পারলো সে তার নিজের ঘরের ভিতরেই আছে, ততক্ষণে কত রাত হয়েছে সে নিজেও বলতে পারবে না। সে চোখ খুলে যখন সামনের দিকে তাকালো, সামনের জানালা দিয়ে কোনো একটা আলো তার ঘরের ভিতরে প্রবেশ করছিল এবং সেই আলোগুলো কিছু মানুষে পরিণত হয়ে গেল। আহমদের তখন ভয়ে যেন একদম বিড়িশিড়ি অবস্থা। সে তখন এদিকে দৌড় মারবে নাকি ওদিকে যাবে কিছু বুঝতে পারছে না। সে তখন একটা চিৎকার মেরে উঠল। লোকগুলো তার কাছে এসে তাকে হাত ধরে টেনে সামনে উপরে উঠল, উঠিয়ে বলল যে, আপনি আহমদ? আহমদ তখন বললাম যে, হ্যাঁ, আমার নাম আহমদ, কিন্তু আপনারা কারা? আর আপনারা জানালা দিয়ে কিভাবে প্রবেশ করলেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আহমদ তখন বলল যে, আপনি আমাদের সঙ্গে চলুন, আপনাকে আমাদের ওইখান থেকে ডেকেছে এবং আপনাকে যেতে হবে। আহমদ তখন বুঝতে পারছিল না যে এরা কারা এবং কেন ডেকেছে ওকে, আর কেনই বা কোথায় যেতে হবে। আহমদ তখন চিৎকার চেঁচামেচি করতে লাগলো, বলল কি যে আপনাকে এখানে নিয়ে যাওয়ার জন্য আমাকে আদেশ দেওয়া হয়েছে, আপনি চলুন। আহমদ ভীষণ ভয় পেয়েছিল এবং ভয়ে একদম কান্না করে দেওয়ার জোগাড়। বলল কিছু, আপনারা কারা এবং আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে দয়া করে ছেড়ে দিন। তাই বলেই আহমদকে সেই জানালার ভেতর থেকেই বাইরে বের করলো। কিভাবে জানালা দিয়ে সে বাইরে বের হয়ে গেল কিছু বোঝা গেল না। আহমদ নিজেও বুঝতে পারছে না। এগুলো দেখে সে তার জ্ঞান হারালো, তার সেন্স ছিল না। এরপরে আহমদের সাথে কি ঘটেছে সে নিজেও বলতে পারবে না। অনেকক্ষণ সম্ভবত সে অজ্ঞান অবস্থায় ছিল। তারপর কি হয়েছে তার মাথায় আসলে কিছুই নেই। সে যখন চোখ খুলল সে দেখল একটা উড়ন্ত যানে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সে উড়ন্ত যানের জানালা দিয়ে বাহিরে দেখা যাচ্ছে অনেকটা পানির ওপর দিয়ে, এবং দূরে পাহাড়ের মতো একটা জায়গা, যে জায়গাটা সত্যি সুবিশাল এবং বিস্তৃত। এরকম জায়গা আহমদ এর আগে কোনোদিন দেখেছে কিনা সে নিজেও বলতে পারবে না। দূর থেকে দেখা যাচ্ছে একটা বিরাট বড় আইল্যান্ড। সেই আইল্যান্ডের ওপরে বিশাল বড় এক সাম্রাজ্য এবং একটা সুন্দর নগরী তৈরি করা। পাহাড়ের গা কেটে খুব সুন্দরভাবে বিল্ডিং তৈরি করা এবং প্রত্যেকটা বিল্ডিং সবুজে শ্যামলে ভরা। সমুদ্রের পাড়ে এরকম কোন একটা রাজ্য বা এরকম কোন একটা পাড়া হতে পারে সেটা আহমদ দেখে আসলে অবিশ্বাস করছে, কারণ সে মনে মনে ভাবছে যে এটা সে স্বপ্ন দেখছে এবং নির্ঘাত তার সঙ্গে যা ঘটেছে পুরোটাই সে স্বপ্ন দেখছে। সে উঠে ওখানে দেখতে লাগলো এবং যেখানে শুয়েছিল ঠিক সেখান থেকে সমস্ত কিছু দেখা যাচ্ছিল এবং সে খেয়াল করলো সে আস্তে আস্তে সেই নগরীটার দিকে এগিয়ে যাচ্ছে। নগরীটার দুই পাশে খুব বড় প্রাসাদের মতো দরজা এবং গেট দেওয়া এবং চারিদিকে খুব সুন্দরভাবে কোন একটা প্রাচীর দিয়ে ঘেরা। এই নগরের ভেতরে খুব সুন্দর সুন্দর ছোট বড় ঘর রয়েছে। সেই প্রাচীর গেট দিয়ে ঢুকে সেই যানটা আর একটু উপরে চলে গেল। খানিকটা ভেতরে যেতেই খেয়াল করলাম বিশাল আকৃতির সেই সাম্রাজ্য, মানে বিরাট বড় সেই বিল্ডিংটার মূল যে ভবনের সামনের জায়গাটা আছে সেই সামনের জায়গাটাই সেই জিনিসটা নামলো। নামার পরে তারা সকলে আমাকে উঠালো। আমি তখনও অজ্ঞান হবার ভান করে শুয়েছিলাম, তবে আমি অজ্ঞান হয়ে আছি নাকি স্বপ্ন দেখছি আমি নিজেও কিছু জানি না।
তারা যখন আমাকে কোলে তুলে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমি সেখান থেকে লাফ দিয়ে নেমে পড়ি এবং লাফ দিয়ে নেমে আমি দৌড়াতে শুরু করি। কারণ এই জায়গাটা যতগুলো জিনিস ছিল বা যতগুলো লোক ছিল, তারা সকলে অদ্ভুত রকমের ড্রেস পরা। ম্যাক্সিমামটি ড্রেস এমন যে সেগুলো ছিঁড়ে গিয়েছে বা অনেক পুরাতন এরকম মনে হচ্ছিল, বা জোড়া কাপড় দিয়ে তৈরি করা, কাটা কাপড় দিয়ে তৈরি করা এরকম জামা তারা পরেছিল। এবং সবারই মুখের উপর ঘোমটা দেওয়া ছিল, যার কারণে তাদের চেহারাটা বোঝা যাচ্ছিল না। কিছু কিছু লোকের হাতে খুব ধারালো অস্ত্র। এই জায়গাটা দেখে আমার সত্যি তখন এত পরিমাণ ভয় লাগলো যে ভয়ে আমি দিক বিদিক ছুটতে লাগলাম। বেশ খানিক্ষণ পর ছোটাছুটি করতে করতে বিশাল বড় আকৃতির এক লোক, তার মাথায় এক ধরনের মুকুট পরা, দেখে মনে হচ্ছিল এই অঞ্চলের কোনো বড় কোনো লোক হবে। বেশ দামি জামা কাপড় পরা এবং তার পায়ে খুব সুন্দর জুতা। আমি সঙ্গে সঙ্গে তার সামনে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম এবং সকলে তখন আমাকে ধরাধরি করে উঠাতে যাবে, ঠিক তখনই সেই লোকটা বলল, এখান থেকে চলে যাও তোমরা। আমি তখন উঠে দাঁড়ালাম। লোকটা ওদেরকে ইশারা দিয়ে বলল চলে যাওয়ার জন্য, এবং ততটুকু আমি বুঝতে পারলাম। তারপর আমার দিকে সেই লোকটি তাকিয়ে আছে। লোকটার মুখে লম্বা সাদা ঘন দাড়ি এবং মুখের ওপর ছোট ছোট মোষ রয়েছে এবং চোখ দুটো বেশ সুন্দর, একদম নীল কালারের চোখ। এই চোখ দুটো আমার কোথায় যেন পরিচিত এবং চেনা চেনা লাগছে। একদম নীল কালারের চোখ কোথায় যেন দেখেছি। লোকটির ভ্রুও সম্পূর্ণভাবে পেকে গিয়েছে এবং তার মাথায় চুলগুলো একদম পিঠ পর্যন্ত, সেই চুলগুলো পেকে গিয়েছে। এত অদ্ভুত জামা এর আগে আমি যে কোনোদিন দেখিনি, সেটা তাকে দেখেই বুঝতে পারছি আমি। তারপর আমি লোকটিকে বললাম যে আপনি কে এবং আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে। লোকটি ওই জিনিসগুলো, মানে যে লোকগুলো আমাকে এখানে নিয়ে এসেছে, তাদের উপর বকাঝকা করলো, কিছু একটা বলল। তবে বকাঝকা যে করলো সেটা আমি নির্ঘাত বুঝতে পেরেছি। লোকটি খুব নরম ভাষায় আমাকে বলল যে তোমাকে এখানে স্বাগতম, তোমাকে আমি আনতে বলেছিলাম এবং ওরা যেভাবে তোমাকে নিয়ে এসেছে তার জন্য আমি দুঃখিত। সম্ভবত তুমি আসতে চাচ্ছিলে না, এই জন্যই তোমাকে ওরকমভাবে নিয়ে এসেছে। তখন আহমদ বলল, এটা কোন জায়গা এবং আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে, আমি তো কিছু বুঝতে পারছি না। লোকটি তখন বলল, তুমি আমার সঙ্গে চলো, তুমি সমস্ত কিছু বুঝতে পারবে, আমি সমস্ত কিছু তোমাকে বুঝিয়ে দিব। আগে তুমি একটু বিশ্রাম নাও, কিছু খাওয়া দাওয়া করো। সম্ভবত কিছু খাওয়া দাওয়া করনি। জায়গাটা ছিল বেশ আলোকিত এবং সূর্যের আলো তখন সদ্য ফুটেছে দেখেই মনে হচ্ছে। তবে আমি যেখানে ছিলাম সেই জায়গাটায় তো কোনো আলো ছিল না। এবং এটা কোন জায়গা আমি বারবার লোকটাকে জিজ্ঞেস করছিলাম, কিন্তু লোকটা কোনোভাবেই উত্তর দিচ্ছিল না। বলল, সব জানা যাবে, তুমি আগে বিশ্রাম করো এবং খেয়ে নাও, আমি সমস্ত কিছু বলবো। তখন বেশ ক্ষুধাই লেগেছে, কারণ ওই যে দুপুরবেলা খাইনি, অল্প স্বল্প নাস্তা করে চলে এসেছি এখানে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এটা কোন জায়গা সেটা আমি বুঝতে পারছি না। ভয়েই আমার কেন যেন অন্যরকম লাগছে। লোকটি যখন আশ্বাস দিল যে তোমার কোনো ভয় নেই, তুমি এখানে এসেছো অতিথি হিসাবে, সেহেতু একদমই ভয় পাবা না। তারপর আমাকে একটা বিরাট আকৃতির ডাইনিং টেবিল জাতীয় খাবার টেবিলে বসানো হলো। খাবার টেবিলটা এত বিশাল যে এই মাথা থেকে ওই মাথায় কে বসে আছে সেটাই ঠিকঠাক মতো দেখা যায় না। এরকম একটা জায়গা আমি সত্যি এর আগে কোনোদিন দেখিনি, ইভেন সিনেমাতেও দেখিনি। এত বড় ডাইনিং টেবিল হতে পারে। ডাইনিং টেবিলের সব থেকে বড় যে চেয়ারটা, সেই চেয়ারটা এত বিশাল, সম্ভবত ওই মুকুট পরা লোকটিই বসেন এবং তিনি আমাকে সেখানে বসতে বললেন। আমি সেখানে বসলাম। বসার পর দুজন লোক বিরাট আকৃতির থালা ভর্তি করে আমার জন্য খাবার নিয়ে আসলো। সেটা কোনো একটা জিনিস দিয়ে ঢাকা রয়েছে। আমার সামনে একটা আস্ত খাসি এবং পোলাও জাতীয় কোনো একটা খাবার, তবে সেটা চাউলের মতো মনে হচ্ছে না, বেশ লম্বা লম্বা, অনেকটা নুডলসের মতো এরকম বড় বড় দানা। আমি দেখে অবাক হলাম এবং মাঝখানে বাদাম জাতীয় এরকম বেশ কিছু জিনিস দেওয়া এবং সেই আস্ত খাসির মতো একটা জিনিস দেখতে। আমি তখন বললাম, এটা কি? তখন তিনি বললেন, এটা আমাদের এখানকার হরিণ এবং এটা তোমার জন্য বিশেষ করে রান্না করা হয়েছে, তুমি আসছো বলে, তুমি আমাদের এখানকার অতিথি এবং তুমি এটা খুব আরাম করে খাও, তোমার সঙ্গে খাওয়া শেষে কথা হবে, আর তুমি এইসব বিষয় নিয়ে একদমই ভয় পেও না, এরা কেউ তোমার কোনো কিছু বলবে না। আমি এখানকার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এবং আমি তোমাকে বলছি যে তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে সমস্ত কিছু বলবো এবং তুমি খুব আরাম করে এগুলো খাও, ঠিক আছে? তারপর কোনো কথা না বলে আহমদ সেগুলো খেতে লাগলো, কারণ এই লোকটি বেশ ভালোই মনে হচ্ছে, যেহেতু আহমদকে বলেছে যে কোনো ভয় নেই তোমার, তুমি জিনিসগুলো খাও। আহমদ একটু একটু করে সেই জিনিস মুখে নিল। তারপর যখন সে মুখে নিল, সে সত্যি অবাক হয়ে গেল, কারণ এই রান্না ছিল অমায়িক
এরকম রান্না আহমদ তার বাপের জন্ম কোনোদিন খেয়েছে কিনা সে বলতে পারবে না। এত চমৎকার খাবার সে জীবনে কোনোদিন খায়নি। তার ক্ষুধাও লেগেছিল অনেকটা। সে প্রায় সেই হরিণের মাংসের অর্ধেকের কিছু অংশ খেয়ে ফেলল, এবং এত বড় একটা হরিণ সে একাই অর্ধেকটা খেয়ে ফেলবে সেটা তার ভাবনার বাইরে ছিল। এরকম খাবার যদি কেউ পায় তাহলে নির্ঘাত সে একদম চেটেপুটে চুষে খেয়ে ফেলবে, সেটা বলা বাহুল্য। আহমদও ঠিক তেমনটাই করলো। সে এমনভাবে সেগুলোকে চেটেপুটে একদম সাফ করে ফেলল যে তার মনে হচ্ছিল যে সে কতদিন ধরে কিছু খায় না। খাওয়ার পরে তার শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। সে তখন সেখান থেকে উঠে পড়ল। দুজন লোক তার কাছে এগিয়ে আসলো। এগিয়ে এসে তার হাতটা ধুইয়ে দিল। ধুয়ে দিয়ে বলল কি যে, আপনি আমার পেছন পেছন আসুন, আপনাকে সম্রাট বলেছে আপনার কক্ষ দেখিয়ে দিতে, আপনার কক্ষটাই পাশে। তারপর আহমদকে একটা কক্ষের কাছাকাছি নিয়ে যাওয়া হলো। সেই কক্ষটার দরজা খোলা হলো। কক্ষটার দরজা মনে হচ্ছিল স্বর্ণ দিয়ে তৈরি, কারণ এরকম দরজা সে এর আগে কখনো দেখেনি। খুব সুন্দর করে গোল আকৃতির একটা দরজা, একদম পুরোপুরি গোল। দরজাটা খুলতেই ভেতরে যখন সে প্রবেশ করলো, ভেতরে একটা অদ্ভুত সুঘ্রাণে মোমো করছিল। এরকম সুঘ্রাণ সে তার বাপের জন্য কোনোদিন পেয়েছে কিনা জানে না। খুব অদ্ভুত রকমের সেন্ট, এবং খুব দামি সেন্ট মারা এটা ঘরের ভিতরে বোঝা যাচ্ছে। ঘরের ভিতরে প্রবেশ করতেই সে দেখলো বিশাল আকৃতির এক পালঙ্ক রাখা। সেই পালঙ্কর চারপাশে খুব সুন্দর পর্দা দিয়ে ঘেরা। সম্ভবত পর্দা এইখানকার মশা নিধনের জন্য, তবে মশা দেখা যাচ্ছে না। আর বিছানার কাছাকাছি গিয়ে সেই জিনিসটাকে পর্দাও মনে হচ্ছে না। মনে হচ্ছে যে ঘুমানোর জন্য, আড়াল করার জন্য এই পর্দাটা দেওয়া। এবং একজন লোক এসে সেই পর্দাটা উপরে উঠিয়ে দিল এবং পালঙ্কটাকে একদম ফ্রি করে দিল। পালঙ্কটা এত দামি কাপড় এবং সোফা দিয়ে তৈরি, মানে ফোম দিয়ে তৈরি, যা কিনা আসলেই দেখে অবাক লাগছিল। আহমদ সঙ্গে সঙ্গে সেটার উপর বসলো। বসতেই সে যেন একদম সেই সোফার ভিতরে বা সেই পালঙ্কের ভিতরে ঢুকে যাচ্ছিল, এত নরম ছিল। আশেপাশে বেশ কিছু সোফা জাতীয় কিছু ছিল, এবং তার উপরে বসেও আহমদের ঠিক তেমনটাই লাগলো। প্রত্যেকটা জানলার উপরে এত সুন্দর করে রাজকীয় জামা দিয়ে টানানো, মানে কাপড় দিয়ে সেই জানলাগুলো পর্দা সাজানো, যেন দেখে মনে হচ্ছিল যে এই বিশাল আকৃতির রুমটা যেন কোনো রাজার প্রাসাদ, এবং রাজার সেই মূল যে রাজা ছিল তার জন্য তৈরি করা। কিন্তু আহমদ তখন সেই লোকটিকে জিজ্ঞেস করলো যেটা কোন জায়গায়, এবং এখানে এরকম সুন্দর সমস্ত জিনিস কেন। তখন তিনি বললেন যে সেটা আপনাকে আমাদের মূল সম্রাট এসেই বলবেন, তিনি সমস্ত কিছু জানেন, আমাদের কাছে কোনো তথ্য নেই। আপনাকে এখানে নিয়ে আসতে বলা হয়েছে, আমরা এখানে নিয়ে এসেছি, এবং আপনার কোনো সমস্যা হলে আমাকে ডাক দিবেন। আমি আপনার সেবায় সবসময় নিয়োজিত, এবং আপনার কোনো কিছুর কমতি হলে অবশ্যই আমাকে বলবেন। যে কোনো কিছু, সেটা খাবার, কোনো সার্ভিস, যে কোনো কিছু দরকার যদি হয় আপনি আমাকে বলবেন, আমি এখানে আপনার সমস্ত কিছু করে দিব, ঠিক আছে? এই কথা বলেই সেই লোকটা দরজাটা টেনে দিয়ে ওইখান থেকে চলে গেল। আমি অবাক হয়ে সমস্ত জায়গা দেখতে লাগলাম। ওইখানে বিরাট আকৃতির এক আয়না ছিল। আমি আয়নায় নিজেকে দেখছিলাম। আমি যে ছেলেটা খুব বেশি ফর্সা এমন না, মোটামুটি শ্যামলা টাইপের, অতিরিক্ত কালো না আবার অতিরিক্ত ফর্সাও না। আয়নায় দেখতে নিজেকে অন্যরকম লাগছিল। চারিদিকে এত সুন্দর পরিবেশ যে আমার নিজের কাছেই মনে হচ্ছিল যে এই জায়গাটা এরকম অদ্ভুত কিসের জন্য, এবং আমি কি কোনো স্বপ্ন দেখছি? তাই বলেই নিজের হাতে জোর একটা চিমটি কাটলাম। চিমটি কাটতেই খেয়াল করলাম যে না, এটা তো কোনো স্বপ্নই না, কিন্তু সত্যিই তো। কিন্তু আমি কেন এখানে নিয়ে এসেছি এরা আমাকে, এবং কেন এখানে আমি কি করছি কিছুই তো বুঝতে পারছি না। অনেকক্ষণ সেখানে কাটালাম। আমার যেহেতু খাওয়া দাওয়ার পরে শরীরটা বেশ টায়ার্ড লাগছিল, আমি বিছানায় শুতেই এরকম একটা নরম বিছানায় কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও বলতে পারবো না। আমার ঘুম পেয়ে গেল, এবং ঘুম থেকে আমি যখন উঠলাম তখন দেখলাম যে চারিদিকটা অন্ধকার হয়ে এসেছে। তার মানে সন্ধ্যা চলে এসেছে এবং সূর্য নিশ্চয়ই নিভে গিয়েছে। আমি তখন বাইরের দিকে জানলা সরিয়ে খেয়াল করলাম বাইরে তখন বৃষ্টি পড়ছে, এবং বৃষ্টিতে পুরো চারিদিকটা অন্ধকার হয়ে গিয়েছে। তার মানে সন্ধ্যা হয়নি। আমি অপেক্ষা করতে লাগলাম। বেশ খানিকক্ষণ পর খড়খড় করে দরজা খুলতে লাগলো। আমি খেয়াল করলাম সেই লোকটা আমার ওইখানে প্রবেশ করলো, এবং তার পেছনে আমাকে অবাক করে দিয়ে একটা সুন্দরী মেয়ে প্রবেশ করলো। সেই অদ্ভুত রকমের জামা পরা সুন্দরী মেয়েটা, আমি তার দিকে তাকিয়ে সত্যি বিমোহিত হয়ে গেলাম, এবং আমি তার চোখ দেখে একটুও বোঝার অবকাশ রইল না যে এটা সেই মেয়েটা, যে মেয়েটা আমার কাছে ঘড়ি মেরামত করার জন্য গিয়েছিল। কিন্তু এই মেয়েটা এখানে কি করছে? আমি তখন মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। সেই মুকুট পরা লোকটি আমার দিকে এগিয়ে আসছে।
মুকুট পরা লোকটিকে আমি যেন দেখতেই পাচ্ছি না, যেন ওই মেয়েটির দিকে আমি তাকিয়ে আছি। আর এইখানের এই আলোকিত বস্তু এবং সমস্ত কিছুতে মেয়েটার চোখ যেন আরও সুন্দর হয়ে গিয়েছিল। তার হাত এবং তার পরনের পোশাক সমস্ত কিছু যেন আরও অন্যরকম সুন্দর লাগছিল। তার মুখের নাকাব তখনও পরা, কিন্তু কিছু কাপড় নেই, যেমন হাতের কিছু অংশ তার দেখা যাচ্ছে। আগে শুধুমাত্র হাতে দেখা যেত। এটা দেখে সত্যি আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি তখন মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে? তখন সম্রাট বলল, মানে যে লোকটিকে এখানকার সকলকে সম্রাট বলে, তিনি বললেন যে হ্যাঁ, এবার কিছু বুঝতে পারছো? আমি তখন বললাম, হ্যাঁ, এই মেয়েটিকে তো আমি চিনি, উনি আমার কাছে এসেছিলেন ওনার একটা। তাই বলতেই মেয়েটি তার ঘড়িটার হাতে পড়া অবস্থায় আমার দিকে দেখিয়ে বলল, এটাই তো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে কাজ করেছেন সেটা অনেক বছর আমাদের এখানকার কোনো মেকানিক বা ঘড়ির কারিগর ঠিক করতে পারেননি। এই জিনিসটা কি হয়েছিল আমরা জানি না, তবে আপনি এটাকে এমনভাবে ঠিক করেছেন যে এটা আমার জন্য বেশ উপকারী হয়েছে। এই জিনিস আমাদের এখানে নেই। আমার মা এই জিনিস উপহার পেয়েছিলেন অনেক বছর আগে কোনো এক কারোর কাছ থেকে। সেটা আব্বা ভালো বলতে পারবে, তবে আমার মায়ের শেষ নিশানি এটা। সম্ভবত কোনো মুসলিম সম্রাট ছিলেন, তিনি একজন মানুষ ছিলেন এবং তিনি এই ঘড়িটি আমার মাকে উপহার দিয়েছিলেন এবং সেই জিনিসটা আমি এখনও নিজের কাছে নিয়ে বেড়াই। সে ছোটবেলা থেকেই মা আমাকে এই ঘড়িটা হাতে পরিয়ে দিতেন এবং এটা নিয়ে মায়ের সাথে অনেক স্মৃতি আছে আমার কাছে। এই ঘড়ি আমাদের এখানকার কেউ পড়েন না, তবে এই ঘড়িটা অনেক বছর আগে কেউ একজন তৈরি করেছিল এবং কোন একজন সম্রাট, সেই সম্রাটের নাম আমার মনে নেই। মা আমাকে অনেকবার বলতো তিনি নাকি ওই সম্রাটের কাছ থেকে এই জিনিসটা উপহার পেয়েছিলেন এবং তিনি একজন মানুষ ছিলেন। কে ছিলেন আমি জানি না, তবে এই ঘড়ি আমাদের এখানকার কেউ পড়েন না, তবে জিনিসটা মায়ের শেষ নিশান এবং আমার কাছে খুব ভালো লাগে। সেহেতু এই ঘড়িটা আপনি ঠিক করতে পেরেছেন, এটা ভেবে আমার কাছে বেশ আনন্দিত লাগছে। তখন আমি মেয়েটিকে বললাম যে আপনি যে খুশি সেটার জন্যই আমিও বেশ খুশি, তবে আমি তো কিছু বুঝতে পারছি না, আপনারা এটা কোন জায়গায় থাকেন এবং এখানে তো আমাদের মহল্লায় বা আমাদের অঞ্চলে বা আমাদের দেশে এরকম কোনো কিছু দেখিনি। আমি আসলে বুঝতে পারছি না, আর আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে। তখন সেই মেয়েটি কিঞ্চিত হেসে তার ওই লোকটির দিকে তাকালো, সম্রাটের দিকে তাকিয়ে বলল যে বাবা, তুমি ওকে সমস্ত কিছু বলে দাও, ও নির্ঘাত এখন কনফিউজড আছে। আর আমি আসলে খুব দুঃখিত যে আপনার সঙ্গে এরকম ব্যবহার করে এখানে নিয়ে আসা হয়েছে। আসলে এমনটা করা উচিত হয়নি। আমি যদি নিজে গিয়ে আপনাকে ইনভাইট করে নিয়ে আসতাম তাহলে বিষয়টা ভালো হতো। আমাদের লোক পাঠিয়ে আপনাকে আনাটা একদমই ঠিক হয়নি, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তখন আহমদ বলল, আরে কি করছেন আপনি, ক্ষমা চাচ্ছেন কিসের জন্য? এটার জন্য আমি নিশ্চয়ই কোনো কিছু মনে করিনি, তবে একটু ভয় পেয়েছিলাম এবং ভয়ে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তবে এখন ভয় লাগছে না, আপনাকে দেখে বেশ আনন্দ লাগছে। তারপর সেই লোকটি, যার মাথায় মুকুট পরা ছিল, তিনি বললেন, তুমি যদি জিনে বিশ্বাস করে থাকো তাহলে আগে বলো যে তুমি জিনে বিশ্বাস করো কিনা। তখন আহমদ বলল, হ্যাঁ কেন করবো না, আমি তো জিনে বিশ্বাস করি, অবশ্যই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি জানি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে তিনি জিন এবং মানুষকে, মানে আশরাফুল মাখলুকাতকে তার নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং জিনকে অস্বীকার করার কোনো কিছু নেই। জিন আমাদের আগেই পৃথিবীতে এসেছে এবং মানুষ সৃষ্টির হাজার হাজার বছর আগে জিন সৃষ্টি হয়েছে এবং জিনের ইতিহাস আমি মোটামুটি জানি। সর্বপ্রথম জিনেরাই এই পৃথিবীতে আসে, তারপরে হচ্ছে গিয়ে ইবলিশ শয়তান, যে কিনা আমাদের আদি পিতা আদমকে সালাম করা থেকে বিখার গিয়েছিল, মানে সে সালাম করতে চায়নি। সে বলেছিল যে সে মানুষকে কেন সালাম করবে, আগুনের তৈরি জিন হয়ে সে মানুষকে কেন সালাম করবে। এই জন্যই তাকে শয়তান বানিয়ে দেওয়া হয়েছিল এবং সেও কিন্তু নিজে একজন জিন ছিল। এইসব বিষয় জানি, কিন্তু আপনি এই কথা কেন বলছেন? তখন সেই লোকটি বলল কি যে আমি একজন জিন এবং তুমি এখন একটা জিনের এলাকায় আছো। এই জিনের এলাকাটা আমার এবং এখানে আমি থাকি, শত শত বছর ধরে এখানে আমিই থাকছি এবং আমার পূর্বপুরুষরা এখানেই আমাদের সঙ্গে ছিলেন। এই কথা বলতে আহমদ খানিকটা চোখ বড় বড় করে সে তখন সেখান থেকে একটু সরে পিছনে বসে পড়ল। বলল যে কি বলছেন, এটা জিনেদের এলাকা, কিন্তু জিনেরা মানুষকে দেখা দেয় সেটা তো আমার জানা ছিল না। আমি জানি যে জিনেরা মানুষের ক্ষতি করে থাকে। আমি আমাদের গ্রামে দেখেছি যে অনেকবার অনেক সময় যে অনেক শয়তান জিনেরা আছে মানুষদের ক্ষতি করে এবং মানুষের উপর ভর করে, একে ওখান থেকে নিয়ে যায়, ওইখানে নিয়ে ফেলে দেয়, মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু
জিনেরা দেখতে এরকম মানুষের মতো? আমি তো বিশ্বাস করতে পারছি না। তখন তিনি বললেন যে জিনেরা দেখতে জিনের মতোই, কিন্তু আমরা চাইলে মানুষের রূপ ধারণ করতে পারি। আমাদের মধ্যে বিশেষ কিছু গুণ আছে। সেই গুণের মধ্যে একটা গুণ হচ্ছে আমরা চাইলে যে কোনো সময় যে কারোর রূপ ধারণ করতে পারি এবং সেরকমভাবেই আমরা থাকি। এবং আল্লাহ তাআলা আমাদেরকে ওরকমভাবে সৃষ্টি করেছেন এবং মানুষের কাছাকাছি যেতে নিষেধ করেছেন, কিন্তু বিশেষ প্রয়োজনে মানুষের কাছাকাছি যাওয়া যায়। যারা শয়তান জিন আছে, খারাপ জিন আছে, তারা মূলত এই জিনিসগুলো করে থাকে। এবং আমার মনে হয় যে তুমি যাদের ব্যাপারে শুনেছ তারা ওই জাতীয় জিনই। তবে আমরা মুসলিম জিন আল্লাহর ইবাদত করার চেষ্টা করি এবং আল্লাহর শরণাপন্ন সবসময় আমরা হই, এবং আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই আমাদের, এবং আমরা সেটাই বিশ্বাস করি। এবং তুমি যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর প্রতি তোমার বিশ্বাস আছে, ঠিক আমাদেরও সেরকম আছে। তখন আমি বললাম যে সত্যি সত্যি আপনারা জিন বলছেন? আমি আসলে বিশ্বাস করতে পারছি না। তখন সেই মুকুট পরা লোকটি বললেন, হ্যাঁ, আমরা সত্যি সত্যি জিন। তাই বলেই সে তার পুরো শরীরকে গায়েব করে ফেলল, এবং গায়েব করে সে বলল কি যে, এখন কি আমার কণ্ঠ শুনতে পাচ্ছ তুমি? এই কথা বলতেই আহমদ তখন বলল, হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু আপনাকে তো দেখা যাচ্ছে না। তখন সে সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলো এবং বলল কি যে, এটাই হচ্ছে জিনেদের ক্ষমতা। আমরা চাইলে যে কোনো সময় দৃশ্যমান হতে পারি, যে কোনো সময় অদৃশ্য হতে পারি, নিজেদের রূপ বদলাতে পারি। তবে আমাদের একটা বিশেষ কিছু আছে, যখন আমরা মানুষের শরণাপন্ন হই বা মানুষের দুনিয়া দিয়ে চলাফেরা করি, মানুষের কাছাকাছি দিয়ে চলাফেরা করি, তখন মানুষেরা আমাদেরকে দেখতে পায় না। আর যদি দেখেও ফেলে তাহলে সেটা মানুষের রূপে দেখে। এই জন্যই মূলত হচ্ছে মানুষের কাছাকাছি গেলে আমরা মানুষের রূপ ধারণ করে যাই, এবং আমাদের যে রূপ দেখছো এটা তোমার চোখে মানুষের মতোই লাগবে, এবং আমরা যেরকমভাবে নিজেদেরকে গঠন করব ঠিক সেরকমভাবেই লাগবে। বুঝতে পেরেছ? এখন তুমি বিশ্রাম করো। আশা করি সমস্ত জিনিস তুমি বুঝতে পেরেছ এবং তোমার কাছে কোনো প্রশ্ন নেই, কোনো সংশয় নেই। তখন আহমদ বলল, তা ঠিক আছে, তবে আমি এখানে আমাকে কেন নিয়ে এসেছেন? আমি বুঝতে পারলাম যে আপনার ঘড়ি ঠিক করে দিয়েছি, অনেক পুরাতন একটা ঘড়ি, কিন্তু আমাকে এখানে কেন নিয়ে আসলেন আপনারা? তখন সেই মুরব্বী এবং মুকুট পরা লোকটি বলল, এটা আমি আমার মেয়ের কথাতেই নিয়ে এসেছি। এ হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ে আমাকে বলেছে যে যে আমার এত বড় একটা উপকার করলো, আমার মায়ের এই জিনিসটা আমাকে ফিরিয়ে দিল এবং ঠিক করে দিল, তার জন্য কি আমাদের এখানে একটু অতিথি আপ্যায়ন করা যায় না? আমি আমার মেয়ের কথা ফেলতে পারি না, এই কারণেই মূলত আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তবে আমার একটু ভুল হয়েছে, তোমাকে আমি ভালোভাবে নিয়ে আসতে পারতাম, সে সময় আমার পরিচয় দিয়ে নিয়ে আসলে বোধহয় ভালো হতো। আসলে আমার জিনেরা সাধারণত অন্যান্য মানুষদেরকে যেভাবে তুলে নিয়ে আসে, খারাপ মানুষ যারা কিনা জিনেদের ক্ষতি করে, ঠিক এরকমভাবেই তোমাকে তুলে নিয়ে এসেছে। ওরা আসলে বুঝতে পারেনি, যদি বুঝতে পারতো তাহলে হয়তো এরকম বেয়াদবিটা তোমার সঙ্গে করতো না। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তখন আমি বললাম, আরে আঙ্কেল, আপনি কি করছেন? আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? আমি আপনার কত ছোট আর সামান্য একজন মানুষ, সেই মানুষ কাছে আপনি ক্ষমা চাচ্ছেন? আঙ্কেল তখন বলল, তোমার এরকম বিনয়ের জন্যই তুমি এত সুন্দর এবং আল্লাহর চমৎকার সৃষ্টি। আমাদের জিনেদের মধ্যে এই জিনিসগুলো খুব কম দেখা যায়, কিন্তু এই জন্যই আল্লাহ মনে হয় মানুষকে সৃষ্টি সেরা জীব করেছে, এবং এজন্যই তোমরা মানুষটার সৃষ্টির সেরা জীব। আমরা এত বছর আগেও পৃথিবীতে এসে সৃষ্টির সেরা জীব কিন্তু হতে পারিনি, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে কিন্তু সৃষ্টির সেরা জীব বানিয়েছে। এবং তুমি এখানে আমাদের অতিথি অবশ্যই গ্রহণ করো, তুমি এখানে বেশ কিছুদিন থাকবে, আর তুমি তোমার মাকে নিয়ে একদমই চিন্তা করো না। তোমার মায়ের সমস্ত দেখভাল আমাদের ওইখানকার একজন জিন করবেন, যে কিনা তোমার বেশ ধরে তোমার ওইখানেই থাকবেন এবং তোমার মায়ের দেখভাল করবেন। ওইখানে কোনো সমস্যা হবে না, আর কেউ বুঝতেও পারবে না যে তুমি সেখানে নেই। সেহেতু তুমি এইসব বিষয় নিয়ে একদমই চিন্তা করো না, ঠিক আছে? এবং আমাদের এখানে যতদিন মন চায় ততদিন থাকো, এখানে সমস্ত জিনিস দেখো, দেখার মতো অনেক বিষয় আছে। আর একটা বিষয় তোমাকে বলে নিচ্ছি, তুমি এখানে এসেছিলে বা এখানে দেখেছো যা কিছু, এই জিনিস কিন্তু কোনো দিন কাউকে বলতে পারবে না তুমি। এ যদি বলো তাহলে আমাদের নিয়মের বাইরে চলে যাবে। আমাদের অনেক জিন আছে যারা এই সমস্ত জিনিস দেখাশোনার কাজ করে থাকেন। আমাদের এখানে অনেক মানুষ কয়েদি আছে যারা কিনা অনেক বড় অপরাধ করে এখানে জেল খাটছেন। তাদেরকে একটা সময় ছেড়ে দেওয়া হয়, তারা গিয়ে হয়তো সেখানে গিয়ে বলে যে আমাকে এরকমভাবে কয়েদ রাখা হয়েছিল, কিন্তু তারা যে জিনের দেশে এসে কয়েদ ছিল সেটা তারা বলতে পারে না। এটা তোমাকে শুধুমাত্র বললাম কারণ তুমি আমার মেয়ের অনেক বড় একটা উপকার করেছো, এই জন্যই। এবং তুমি আমাদের আত্মীয়, তুমি কিন্তু কখনোই কাউকে গিয়ে এটা কিছু বলবে না যে তুমি এখানে এরকম ছিলে, এরকম আমাদের সঙ্গে কথা বলেছো। তুমি এখানকার সমস্ত নিয়ামত গ্রহণ করো, সমস্ত কিছু দেখো, আর যেটা তোমার ভালো লাগবে না সেটা আমাকে বলবে, ঠিক আছে? কোনো কিছু ভালো লাগলে আমাকে বলবে। আর আমার মেয়ে তো তোমার সঙ্গে সবসময় আছে তোমাকে সাহায্য করার জন্য।
তুমি কোনো কিছু চিন্তা করো না, আমার মেয়ে তোমাকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবে। তাই বলেই সেই বড় মুকুট পরা লোকটি এখান থেকে বেরিয়ে গেল। মেয়েটি আমার কাছে তখন এগিয়ে আসছে। আমি তখন বললাম যে, আপনি সেদিনকে ঘড়ি কেন নিতে আসলেন না? আপনি জানেন, ঘড়িটা ঠিক করার পরে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, যেন আপনি ঘড়িটা এসে নিয়ে যান। মেয়েটি তখন বলল যে, আমি দেখেছি, আমিও তখন সেখানে ছিলাম ওই লোকগুলোর সঙ্গে, কিন্তু আমি এটা দেখতে চাচ্ছিলাম যে আপনি মূলত হচ্ছে গিয়ে আমাকে না দেখতে পেয়ে কি করেন, অথবা ওই লোকগুলোর কাছে বিশ্বাস করে ঘড়িটা দেন কিনা বা ঘড়িটা ঠিক করেছেন কিনা। আমি কিন্তু ওইখানেই ছিলাম। আমি বললাম, আপনি ওইখানে ছিলেন না, আমি জানি আপনি এখানে ছিলেন না। আপনি থাকলে আপনার গায়ের সেই সুঘ্রাণটা যেটা আমি এখন পাচ্ছি সেটা ঠিকই পেতাম। মেয়েটি তখন বলল, কিভাবে বুঝতে পারলেন যে আমি এখানে ছিলাম না? আহমদ তখন বলল, এই যে আপনার গায়ের খুব সুন্দর সুঘ্রাণ, এই সুঘ্রাণটাই জানান দিয়ে যায় যে আপনি কোথায় আছেন আর কোথায় নেই। আমি এই জিনিসটা বুঝতে পারি। প্রথম যেদিন আপনি আমাদের ওখানে গিয়েছিলেন, তখন আমি খানিকটা আন্দাজ করেছিলাম যে আপনি এত রাত্রেবেলা কেন এখানে আসবেন, এবং এসে এরকম একটা ঘড়ি দিয়ে গেলেন। ঘড়িটার সিস্টেমও অন্যরকম। আসলে এই ঘড়িটা কে দিয়েছে বলুন তো? এই ঘড়িটার ভিতরে 4টা কাঁটা রয়েছে। তাই বলতে মেয়েটা হাত বাড়িয়ে তার হাতটা আমার কাছাকাছি নিয়ে আসলো। হাতটা এত ফর্সা এবং দুধের মতো যেন মনে হচ্ছিল। তার হাতের কবজি পর্যন্ত দেখা যাচ্ছিল। আমি ঘড়িটা না দেখে তার হাতের দিকেই ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম। মেয়েটার মুখের নাকাবটা তখনও পড়া। আমি তার চেহারাটা এখন পর্যন্ত দেখতে পারিনি। আমি দেখে বললাম, হ্যাঁ, এই যে চতুর্থ কাঁটা, এটা কিসের জন্য? তখন তিনি বললেন যে এই কাঁটাটা আমাদের এখানকার একটা স্পেশাল সময় নির্ধারণ করে। আপনাদের ওইখানে তো বিশেষ সময় কিরকমভাবে চলে সেটা আমি জানি না, তবে আমাদের এখানকার সময় হচ্ছে 4টা দ্বারা নির্ধারিত হয়। এখানে সবসময় সময় আলাদা আলাদা গতিতে চলে এবং একটু ভিন্ন রকমের ভাবে চলে। এই জন্যই এখানে এই ঘড়িটার এক্সট্রা ডায়ালটা বসানো। এবং এটা কেন বসিয়েছিল জানি না, তবে এই ঘড়ির ডায়ালটা ঘুরতো না, আর অন্যান্যগুলো তো একদমই ঘুরতো না। কিন্তু আপনি যেটা ঠিক করে দিয়েছেন এটা ভালো হয়েছে। অবশ্যই ঘড়ির কাজ এখানে তেমন একটা নেই। আমাদের এখানে সূর্য দেখে সময় নির্ধারণ করা হয়। ঘড়িটা খুব বেশি একটা হেল্প করে না, কিন্তু ঘড়িটা চলছিল না, এই জন্য আমার বেশ খারাপ লাগছিল। এত বছর ধরে চলে আসছে। আমি তখন বললাম, ঘড়িটা দেখে মনে হচ্ছে বেশ পুরাতন। উনি বললেন, হ্যাঁ, বেশ পুরাতন মানে ঘড়িটার বয়স প্রায় 1500 বছরের উপরে হবে, তারও বেশি হতে পারে, তবে আমি সঠিক জানি না। এটা দেখে তখন আহমদ যেন বলে উঠল, যে কি বলছেন, 1500 বছর, এত বছর আগে? তখন তিনি বললেন যে, হ্যাঁ, এই ঘড়িটা আমার মা ছোটবেলায় উপহার পেয়েছিলেন। তখন আমার মা ছোট ছিল, 150 বছর বয়স হবে। তখন থেকেই এই ঘড়িটা আমার মায়ের কাছে ছিল এবং মায়ের ছোটবেলার নিশানি এই ঘড়িটাই বহন করে। তিনি তার বাবার সঙ্গে আরব দেশের কোনো একটা জায়গায় গিয়েছিল এবং সেখানেকার কোনো একজন বড় মনীষী তাকে এই ঘড়িটা উপহার দিয়েছিল। সেটাই আমি মায়ের কাছ থেকে শুনেছি এবং খুব দামি জিনিসটা। তবে মনীষীটার নাম আমার এখন মনে আসছে না। সেটা যখন মনে আসবে তখন আমি আপনাকে বলে দিব। আপনি একটু বলুন তো, আপনি আমাদের এখানকার সমস্ত কিছু ঘুরে কখন দেখবেন? যদি এখন যেতে চান, তবে এখন তো বাহিরে বৃষ্টি পড়ছে, এখন আমরা বাইরে যেতে পারবো না। আগামীকালকে যাই, সূর্যের আলো বের হলে তখন যাই। আমি মেয়েটিকে বললাম যে, আপনার যখন ইচ্ছে আপনি তখন আমাকে নিয়ে যেতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আর আপনাকে আনন্দিত করতে পেরে আমি নিজেও বেশ খুশি। কারণ হচ্ছে আপনি খুশি দেখে আমার কাছে বেশ আনন্দ লাগছে। সেটা আপনি কতটুকু ভালোভাবে নিচ্ছেন জানি না, তবে আমি জানি যে অন্যকে আনন্দ দিতে পেরে আমার কাছে খুব ভালো লাগে এবং আপনাকে আনন্দ দিতে পেরে আমার কাছে সত্যিই খুব ভালো লাগছে। মেয়েটি যাওয়ার সময় আমার দিকে একবার ফিরে তাকালো, তারপর ঘড়িটার দিকে তার হাতটা দিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে অনেক খুশি করেছেন, এজন্য আপনার পুরস্কার প্রাপ্য আছে। তাই বলে সে আমার দিকে এক পলকও না ফেলে একটানা তাকিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। আমি মেয়েটার চোখের প্রেমে পড়েছি সেটা শুরুর দিনই বলেছি, এবং মেয়েটা দেখতে এত চমৎকার এবং সে একটা পরী, এটা আমার মাথায় তখন আসলো সে যখন এখান থেকে বেরিয়ে গেল। তখন তার চোখ এবং হাত যদি এত সুন্দর হতে পারে, তাহলে তার চেহারা কত সুন্দর, এটাই যেন আমাকে বারবার জানান দিচ্ছিল। আমি ওই গভীর এবং নরম বিছানায় শুয়ে সেটাই বারবার ভাবছিলাম যে মেয়েটা আসলে কত সুন্দর এবং কত চমৎকার। আমার তাকে দেখে যেন মনে হচ্ছিল যে তার চেহারা এখনই দেখি, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ সে যদি না দেখায় তাহলে নির্ঘাত আমার তার চেহারা দেখাটা কোনোভাবেই সম্ভব নয়। আমি শুয়ে শুয়ে সেটাই ভাবছিলাম, এবং আমি যে একটা জিন মেয়ের চোখের প্রেমে পড়েছি সেটা আমি কাকে বলে বোঝাবো।
এবং এখানে যে আমি এসেছি সেটা আসলেই আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার তখন পর্যন্ত মনে হচ্ছিল যে আমি স্বপ্ন দেখছি। এটা কি স্বপ্ন ছিল নাকি আদতেও কোনো অলৌকিক কোনো কিছু? আমার কোনো কিছুই মাথায় ঢুকছিল না। এগুলো চিন্তা করতে করতেই আমার চোখ লেগে আসলো কখন আমি নিজেও জানি না। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি ঘটনাটি আপনাদের কাছে এই পর্যন্ত ভালো লেগেছে। এই গল্পের প্রথম পর্ব এখানেই শেষ হয়ে গেল। যারা এতক্ষণ গল্পের সঙ্গে আমার সঙ্গে ছিলেন তাদের সকলকে জানাই ধন্যবাদ। এতক্ষণ কণ্ঠে আমি আপনাদের সঙ্গে আপনাদের প্রিয় হোস্ট এবং আপনাদের প্রিয় লেখক আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা এই গল্পটি মনোযোগ দিয়ে গল্পের শেষ পর্যন্ত ছিলেন, সেজন্য আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। দ্বিতীয় পর্ব পাওয়ার জন্য এই গল্পের কমেন্ট সেকশনে লিখুন দ্বিতীয় পর্ব চাই, এবং এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই সকলেই কমেন্ট করবেন এবং অবশ্যই একটি করে লাইক এই ভিডিওতে করবেন, এবং 200-300 কমেন্ট তো আপনাদের কাছ থেকে আশা করতেই পারি। সেহেতু অবশ্যই এখনই আপনারা সকলেই সামাজিক কাজে লেগে পড়ুন। ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।